আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের জন্য কি নিয়ে আসছি দেখো তো। রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের একটা বিশেষ অংশ, সেটার নাম হচ্ছে রাসায়নিক গতিবিদ্যা, ইংরেজিতে বলে কেমিক্যাল কাইনেটিক্স। সেটার আমাদের আজকে প্রথম লেকচার, অর্থাৎ এই অধ্যায়ের টোটাল লেকচার হচ্ছে নাম্বার 6, তাই না? লেকচার নাম্বার 6, কারণ হচ্ছে এর আগে হচ্ছে 5টা আমাদের তাপ রসায়নের উপর গেছে। তাপ রসায়ন নিয়ে ছোট একটা প্রশ্ন আসছে মনে হয়, নাকি 2টা প্রশ্ন, কি জানি, 2টা না, একটা একটু আগে শুনলাম, আর একটা কার্যানি প্রশ্ন আছে। ওই 2টা প্রশ্ন নিয়ে আমি আলাদা করে ভিডিও বানাই দিব, না সমস্যা নেই, খুবই সুন্দর 2টা প্রশ্ন। আর আজকে থেকে তাহলে শুরু হচ্ছে রাসায়নিক গতিবিদ্যা। এখন শুনে রাখো, তাপ রসায়ন অনেকদিন তোমার শর্ট সিলেবাসে ছিল না, আবার গতিবিদ্যার অংশটাও কেটে ছেটে ফালাই দিয়ে কোনো রকমে রাখছিল। তো এখন ঘটনা হচ্ছে যেটা, যে তাপ রসায়ন যদি তুমি নাও পড়ো, ধরো কথার কথা আবার তোমাদের পরীক্ষার আগ দিয়ে, এইচএসসি পরীক্ষার আগ দিয়ে যায় কিছু একটা হইলো দেশে, অস্থিতিশীলতা, তো আবার শর্ট সিলেবাস দিয়ে দিল, যদি এমন হয়, তখন হয়তো বা দেখা যাবে আবার সেই তাপ রসায়ন ফালায় দিবে। কিন্তু এই বস্তু যদি ফালায়ও দেয়, এটা যদি ভালো করে না শেখো, তাহলে এরপরে যে সাম্যাবস্থা আছে এবং রাসায়নিক সাম্যাবস্থা আছে, সরি অম্লক্ষার সাম্যাবস্থা, ওই 2 জায়গায় কিন্তু গ্যাঞ্জাম হয়ে যাবে। সো এই জন্য এটা খুব মনোযোগ দিয়ে শিখতে হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, সবার কাছে অডিও ভিডিও ক্লিয়ার তো নাকি? ওকে, সো চলো, আজকে আমি প্রথমে স্লাইডে ঢুকাইছিলাম 4টা টপিক, তো সেইখান থেকে 2টা টপিক ফালা দেওয়া হয়েছে, কারণ আমি ভাবলাম যে এই 2টা টপিক একটু ভালো করে পড়াই। সো আজকের টপিকগুলো কি কি একটু দেখো তো। বিক্রিয়ার হার বা বেগ, সো এটা নিয়ে সম্পর্কে সম্ভবত তোমরা ক্লাস 9-10-এও একটু পড়ছিলা, যে রিয়াকশনের হার কাকে বলে, তাই না? রেট কাকে বলে? রেট অফ রিয়াকশন, উৎপাদ উৎপন্ন হয়, হ্যাঁ, অথবা বলা যায় যে পরিমাণ বিক্রিয়ক কি হয় বলো তো, হ্রাস পায়। সো ওইটার আরেকটু ফর্মাল চেহারা দেখবো আমরা আর কি। আচ্ছা, তারপর হচ্ছে বিক্রিয়কের সক্রিয় ভর। এই জিনিসটা কি দেখছিলা? সক্রিয় ভর, সক্রিয় ভরের ইংরেজি কি বলেন তো আমাকে একটু, কি মনে হয় সক্রিয় ইংরেজি কি? তাহলে সক্রিয় ভর কি হবে? অ্যাক্টিভ ম্যাস। ওকে, এখন চলো আমি একটু তোমাদেরকে অ্যাক্টিভ ম্যাসটা এখনই হালকা করে একটু বুঝাই। অ্যান্ড ট্রাস্ট মি, এটা এমন একটা টপিক যেটা আসলে বাংলাদেশের 99.99% শিক্ষকের মধ্যেই ঝামেলা আছে, যে এটা নলেজটা কীরকম হওয়া উচিত। আর আমাদের বইতে যা বুলশিট করছে কি আর বলবো। তো সেইখানে আমি বেশ সাহস নিয়ে একটা কাজ দেখাবো তোমাদেরকে আর কি। অনেক বছর ধরে করি, এই বছরই প্রথম অনেক বেশি ফর্মালাইজ করছি আর কি, চেষ্টা করছি যতদূর পারা যায়। তো এখন ধরো তোমরা এখন ক্লাসে যতজন আছো, আমার মনে হয় 20 জনের কাছাকাছি, তোমরা কি সবাই কথা বলো? না ভাইয়া, সবাই কথা বলে না। ইমন ধরো একাই অনেক কথা বলে, আগে আরো অনেক কথা বলতো। আচ্ছা, হ্যাঁ তুইও বলিস, ঠিক আছে। শ্বেতাব মাঝে মধ্যে বলে, রায়ান মাঝে মধ্যে বলে, এরকম আর কি কয়েকজন আছে। তো তার মানে দেখো, ধরো 20 জন ক্লাস করতেছে, তার মধ্যে 5 জন কথা বলতেছে। সো অ্যাক্টিভ পার্টিসিপেশনে কারা আছে, তাদেরকে বলা হচ্ছে সক্রিয় ভর। কিছু বোঝো নাই? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। মানে অ্যাক্টিভলি আসলে যেটা কাজ করে আর কি, ঠিক আছে। তারপরে এই তো আর কি, বুঝছো না ব্যাপারটা? তারপরে ধরো ব্যাপারটা এরকম যে আমার এই মোবাইলে মনে হয় 4-5টা কি ক্যামেরা আছে, 3-4টা আমি জানিও না, এই কি জানি থাকে। আগে এক সময় মোবাইল নিয়ে অনেক আগ্রহ ছিল, এখন আর ওইসব আগ্রহ কাজ করে না, এখন আরেকটু অন্যদিকে গেছে। তো যাই হোক, তো এতগুলা ক্যামেরার লেন্স তো আসলে আমার কাজে লাগে না। ছবি তোলার সময় যে কোনো একটা সার্টেন ফোকাল লেন্থে আমি যখন থাকি, যে ধরো 1x ছবি তুলবো বা 3x, তখন ওই স্পেসিফিক লেন্সটা কাজ করে। সো ওই লেন্সটা হচ্ছে ওই সময়কার সক্রিয় ভর। কিছু মনে হয় বুঝিস নেই, বাকিগুলো তো আছে, ওইগুলো তো এই মুহূর্তে কাজে লাগতেছে না। সো সক্রিয় ভর হচ্ছে ব্যাপারটা অনেকটা এরকম আর কি। তারপরে এই তো অনেকভাবে এক্সপ্লেন করা যায়, সক্রিয় ভরকে আসলে ফিল করতে হবে, শুধু অঙ্ক করার মতো হইলে হবে না আর কি। হ্যাঁ, যাই হোক, সক্রিয় ভর নিয়ে অনেক কথাবার্তা বলবো, অনেক সময় দিব, অনেক আড্ডা দিব এটা নিয়ে। তো আজকে আমাদের সেই প্রথম প্রলয়ঙ্করী লেকচার শুরু হয়ে যাক, বিসমিল্লাহ। দেখো, প্রথমে একটু শিখে রাসায়নিক গতিবিদ্যা কাকে বলে। সঙ্গে আসবে না পরীক্ষায়, বাট জাস্ট জেনে রাখো যে কেমিক্যাল কাইনেটিক্স মানে কি আসলে। তোমরা কাইনেটিক এনার্জি পড়ছো, যে গতিশক্তি, সেখান থেকে হচ্ছে গতিবিদ্যা আসছে আমাদের। সো ভৌত রসায়নের যে শাখায়, ভৌত রসায়ন মানে বুঝছো তো, এটা কিন্তু জৈব রসায়ন না, মানে জানো তো কেমিস্ট্রির বড় 2টা পার্টের, একটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি, একটা হচ্ছে কি অর্গানিক কেমিস্ট্রি, তোমাদের ফাউন্ডেশনে দেখাইছিলাম মনে হয়। সো এটা হচ্ছে ভৌত রসায়নের একটা অংশ। ভৌত রসায়নের যে শাখায় রাসায়নিক বিক্রিয়ার হার বা গতিবেগের এর পরীক্ষণ, মানে এক্সপেরিমেন্ট করব,
তাত্ত্বিক আলোচনা থিওরিটিক্যাল ডিসকাশন চলবে এবং বিক্রিয়ার কৌশল সম্পর্কে, অর্থাৎ বিক্রিয়ার ক্রিয়া কৌশলকে আমরা কি বলি জানো ইংরেজিতে? এটাকে বলে মেকানিজম, রিয়াকশন মেকানিজম। MECHANISM, রিয়াকশন মেকানিজম। এইটা তোমাদের অর্গানিক পড়ার সময় মারাত্মক কাজে লাগবে। তুই নিয়ে আসছিস? আল্লাহ, তোমাদের মুকিত ভাইয়া কষ্ট করে আমার জন্য চা নিয়ে আসছে, আসো। কিন্তু তোমার এই সাদা গেঞ্জি ওরা বোর্ডের রিফ্লেকশন দেখে বুঝতে পারছো তুমি যে চুল ঠিক করতেছো, এইটাও দেখা যাচ্ছে। এই যে ভাই কালো মানুষের খুব সমস্যা হচ্ছে। হ্যাঁ ইরফান কি বললি? ও পিঠা খাবো না, দে না, তুই কি নিয়ে আসলি এইমাত্র? ওই মাত্র কষ্ট করে আমার জন্য চা হাতে করে নিয়ে আসছে, অসংখ্য ধন্যবাদ। তুমি কি এক চুমুক খেয়ে নিয়ে আসছো এখান থেকে? পুরো কাপ আছে। আচ্ছা ঠিক আছে, তোর ক্লাস না আজকে ওদের সাথে কটায়? আচ্ছা আচ্ছা, আমারই তো স্টুডেন্ট। হ্যাঁ 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 ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে 1:30টার দিকে। আমার ক্লাসে পরে, আপনার হ্যাঁ, পরে শুরু করব হ্যাঁ। 1:30টার দিকে। আজকে দরকার হলে একটু ছোট খেলবো। তুমি তো অনেক লম্বা লম্বা গেম খেলো। লম্বা লম্বা আমরা খেলি নাই, ওরা আমার এনার্জি জানে না। তাই 5-10 ঘন্টা পরে পারবো। আচ্ছা ঠিক আছে, দেখা হবে। ওকে, সো চলো কি যেন বলতেছিলাম, রিয়াকশন মেকানিজম। সো রিয়াকশন মেকানিজম তোমার মাথা খারাপ করে দিবে যখন তুমি অর্গানিক কেমিস্ট্রি পড়বা। সো সেই মেকানিজমের ছোট ছোট কতগুলো বিশেষ মৌলিক জিনিস আমরা এখানে জেনে যাবো আর কি। তাহলে আশা করি বুঝছো যে কেমিক্যাল কাইনেটিক্স কাকে বলে। ফিজিক্যাল কেমিস্ট্রির এমন একটা ব্রাঞ্চ যেখানে আমরা রিয়াকশনের স্পিড, এক্সপেরিমেন্ট বা এক্সপেরিমেন্টের সাথে রিয়েল লাইফের যে অসামঞ্জস্যতা বা সামঞ্জস্যতা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এগুলো নিয়ে আলোচনা করবো। মেকানিজম নিয়ে ভাববো যে এই বিক্রিয়াটা এই মেকানিজমে ঘটছে, ওই বিক্রিয়াটা অন্য মেকানিজমে ঘটতেছে, যার কারণে স্পিড হয়তো বা বাড়তেছে কমতেছে। তারপর তোমরা শুনছো না প্রভাবক, শুনছো? ইংরেজিতে কি বলে প্রভাবকের? ইংরেজি কি? ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট, CATALYST, ক্যাটালিস্ট। আমার খুব পছন্দের একটা গান লিঙ্কিন পার্কের ক্যাটালিস্ট, তোমাদেরকে শুনতে বলছি কখনো? বলি নাই? আচ্ছা এই গানটা শুনো, আমার খুব পছন্দের একটা গান। হ্যাঁ, বুঝি নাই কি? আচ্ছা ওকে, এটার গানের প্রথম লাইন শুনলেই মানে ইমান চলি আসে আর কি, এরকম একটা ব্যাপার। যাই হোক, সো এই প্রভাবক কিভাবে প্রভাবন করে, কিভাবে সে বিক্রিয়ার গতি বাড়ায়, কিভাবে কমায়, এগুলো নিয়ে আলোচনা হবে আর কি রাসায়নিক গতিবিদ্যায়। এখন আসো, বিক্রিয়ার হার কাকে বলে বা গতি কাকে বলে, সেটা তোমরা 9-10-এ যেটা শিখছিলা সেটা হচ্ছে একটু ডিফারেন্ট কথা, হালকা একটু ডিফারেন্ট, সেটা একটু আমরা খেয়াল করে শুনি। এবং এটা কিন্তু 1 নম্বরের প্রশ্নে প্রচুর পরিমাণে বোর্ডে আসে। প্রতি একক সময়ে, আগের কথা, একক সময়ে কোনো বিক্রিয়ায় বিক্রিয়কের ঘনমাত্রা যে পরিমাণে হ্রাস পায়, তোমরা কি এটার সাথে একমত? বিক্রিয়কের ঘনমাত্রা যে পরিমাণে হ্রাস পায়, খেয়াল করো বিক্রিয়কের ঘনমাত্রার তো ক্রমান্বয়ে কমতেই থাকে, আর উৎপাদের ঘনমাত্রা আস্তে আস্তে কি হয় বলো তো, বাড়তে থাকে না? ওইটাই। সো বিক্রিয়কের ঘনমাত্রা যে পরিমাণে হ্রাস পায়, বা কি বলছে, উৎপাদের ঘনমাত্রা যে পরিমাণ বৃদ্ধি পায়, তাকেই বলে হচ্ছে ওই বিক্রিয়াটার হার বা বেগ। ঠিক আছে, রেট অফ দ্যাট রিয়াকশন। এখন কথা হচ্ছে যে আগে 9-10-এ এখানে মনে হয় একটা বিশেষ শব্দের পার্থক্য ছিল, এখন যেভাবে সংজ্ঞাটা দেখতেছো তার সাথে ওই সংজ্ঞাটার একটা বিশেষ পার্থক্য ছিল। সেই পার্থক্যটা কি কেউ বলতে পারবা? ঘনমাত্রা। পরিমাণ বলতো, আর এখন বলতেছে হচ্ছে ঘনমাত্রা। সো কোনটা বেশি কারেক্ট, ঘনমাত্রা দিয়ে বলা নাকি পরিমাণ দিয়ে বলা বলো তো? আচ্ছা, সত্যিটা হচ্ছে পরিমাণ কথাটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। কারণ হচ্ছে ইন্টারমিডিয়েটে থাকা অবস্থায় দেখবা যে আমরা অঙ্ক টঙ্ক করি পরিমাণ দিয়ে, ঘনমাত্রা দিয়ে, কিন্তু ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের সময় যে দেখবা যে অঙ্কে অনেক সময় এরকমও থাকতে পারে যে গ্যাসের চাপ দেওয়া আছে, চাপটাই হচ্ছে পরিমাপ করতেছি। যে গ্যাস ধরো একটা সিলিন্ডারে ছিল, বিক্রিয়ক গ্যাস, এভাবে একটু ভাব যে এই সিলিন্ডারের মধ্যে একটা গ্যাস ছিল এই বেলুনের মধ্যে, তো এই বেলুন থেকে যাচ্ছে যে যে বিক্রিয়া করতেছে। তো এখন ভেবে দেখো, ইনিশিয়ালি এটার চাপ ছিল ধরো P1, একটু পরে চাপ কি কমে যাবে এখানে নাকি বেড়ে যাবে? এটা কিন্তু বিক্রিয়ক, বলেন, এটা বিক্রিয়ক গ্যাস, কমে যাবে, কারণ এখান থেকে গ্যাস চলে যাচ্ছে, প্রেশার কমে যাচ্ছে, তাহলে একটু পরে ধরো P2 হয়েছে। আমার কথা বুঝছো? সো সেই ক্ষেত্রে বিক্রিয়া যে আসলে কি হারে ঘটতেছে এটা বাইর করার জন্য আমরা ঘনমাত্রা দেখি না, আমরা দেখি হচ্ছে প্রেশার নিয়ে কাজ করি। বোঝে না আমার কথা? সো আসলেই সংজ্ঞাটা বলা উচিত হচ্ছে পরিমাণ দিয়ে, 9-10-এ যেটা ছিল ওইটাই বেশি কারেক্ট। বাট ব্যাপার না, ইন্টারমিডিয়েটে আমরা আসলে ঘনমাত্রা দিয়ে কথাটা শিখবো আর কি। ওকে চলো, সো এখন ঘটনা হচ্ছে, আশা করি বুঝতে পারছো এটাকে কি দিয়ে প্রকাশ করে, এটাকে ছোট হাতের আর দিয়ে প্রকাশ করে। আর দিয়ে কেন প্রকাশ করে বলেন তো?
রেট বোঝানোর জন্য, রেট অফ দ্য রিয়াকশন। এখন এইটার ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন লাগবে আমাদের। চলো একটু দেখে আসি। ধরে নিলাম একটা সিম্পল রিয়াকশন ভাবি আমরা। সেই বিক্রিয়াটা হচ্ছে, ধরো এ নামক কোনো একটা বিক্রিয়ক ছিল, সেই বিক্রিয়কটা বিক্রিয়ার পরে পরিণত হচ্ছে হলো কোনো একটা প্রোডাক্টে। সেই প্রোডাক্ট কি হবে, ধরে নিলাম হচ্ছে বিতে পরিণত হচ্ছে। বুঝতে পারছিস? খুবই সিম্পল একটা রিয়াকশন। এবং এই অধ্যায়ে দেখবা সিম্পলিফিকেশনের ওস্তাদ, মানে সিম্পলিফাই যতভাবে করে পারা যায়, যে গ্যাঞ্জাম কমাও, তুমি একে মূলনীতিটা বোঝো, তারপরে তুমি জটিল জটিল বিক্রিয়া অ্যাপ্লাই করো আর কি। ওকে, সো এখন বলো তো আমাকে একটু, বিক্রিয়ার শুরুতে আমরা পরিমাপ করতেছি যে এর কতটুকু আছে, ওর কতটুকু আছে। এখন শুরু ব্যাপারটা বুঝায় কিভাবে, শুরু মাপে কিভাবে? আমাদের কাছে একটা স্টপ ওয়াচ থাকে, এই যে দেখতে অনেকটা এরকম, এটা যদিও একটা কি বুঝতেই পারতেছো, একটা কম্পাস, বাট এরকম একটা স্টপ ওয়াচ থাকে না। স্টপ ওয়াচ আমরা দেখি যে কত লেখা থাকে, শুরুতে 0 লেখা থাকে। সো ওই জিনিসটা আমরা এই জন্য এইভাবে লিখি আর কি। এইখানে লিখতে হবে টি ইকুয়াল টু কত, ধরো T1 ছিল, কোন একটা রিডিংয়ে ছিল, ধরো মানে ওই স্টপ ওয়াচে ছিল 5 সেকেন্ড বরাবর, তাহলে ওই T1 এর ভ্যালু হচ্ছে 5 সেকেন্ড। বুঝতে পারছিস কি? বুঝছি। ওকে, এখন টাইম যখন T1, তখন বিক্রিয়কের ঘনমাত্রা কত ছিল? ধরে নিলাম আমরা C1 ছিল, সি মানে কনসেন্ট্রেশন, তার ঘনমাত্রা ছিল C1 মোল পার লিটার। এগুলো কিন্তু সব মোল পার লিটারে ধরতেছি আমরা, কারণ ডেফিনেশনটা ওইভাবে দেওয়া হয়েছে। তাহলে বি এর ঘনমাত্রা কত ছিল ওই সময়? 0। নর্মালি তোমার কাছে ওইটাই মনে হবে, কিন্তু আমরা একটা ভেরিয়েবল ধরে নিচ্ছি, সেটার নাম হচ্ছে x1 মোল পার লিটার। এটা ধরলে কারো কোনো আপত্তি আছে? বিক্রিয়ার শুরুতে x1 থাকবে, কি বের হবে? আচ্ছা, আমি কিন্তু বলি নাই বিক্রিয়ার শুরু, যে কোনো একটা মোমেন্টে আচ্ছা ধরো একটা বাসের বেগ বাইর করতেছো তুমি, সবসময় কি যাত্রার শুরু থেকে বেগ মাপতে হয়? চলমান কোনো সময় বেগ মাপা যায় না, তাইলে ওইটাই করছি আমরা। ঠিক আছে, যে বাসটা কোনো একটা টাইমে, তুমি সকালে ঘুম থেকে উঠে দেখলা তোমার জানলা দিয়ে একটা বাস যাচ্ছে, তাহলে ভাই দেখেন তো এখন এই যে 6:57 বাজে, এখন বাসের অবস্থানটা এই যে করিম চাচার দোকানের সামনে, একটু পরে 6:58 সময় ওইটা রহিম চাচার দোকানের সামনে গেছে, তাহলে এই দুইটা স্মরণ, এইখান থেকে আমরা স্মরণ পাবো, আর টাইম দিয়ে ভাগ করলে তো আমি বেগ পেয়ে যাবো। বুঝতে পারছিস? সো ইনিশিয়ালি তোমার বিক্রিয়কের ঘনমাত্রা ছিল C1 মোল পার লিটার, আর উৎপাদের ঘনমাত্রা ছিল ধরে নাও x1 মোল পার লিটার ওই সময়। একটু পরে টাইমের ভ্যালুটা এখন তাহলে কত হয়ে যাবে, আমাদের অন্য একটা টাইম চলে আসবে, এটার নাম আমরা দিলাম ধরো T2। তখন কি এটার ঘনমাত্রা এখনো C1 থেকে যাবে, নতুন একটা হবে? C1 থেকে কিছু বাদ যাবে। এইবার আমরা ধরে নিলাম এইটাকে C2 মোল পার লিটার, তাহলে এটার ঘনমাত্রা হয়ে গেল কত বলেন তো? x2 মোল পার লিটার, রাইট। এখন কথা হচ্ছে ভাইরে, একটু আমরা কিছু জ্ঞানের কথা বলে ফেলি পাশে, একটু আড়ালে যে কিছু জ্ঞান গরিমা দেখায় আসি, যে আমরা তো অনেক জ্ঞানী মানুষ। বলো কোনটা বড়, T1 বড় নাকি T2 বড়? T1 এর চেয়ে তাহলে T2টা হচ্ছে বড়। ঠিক আছে, কোনটা বড়, C1 বড় নাকি C2 বড়? C1টা হচ্ছে বড় C2 এর চেয়ে। তার কারণটা হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা শুরুতে বেশিই থাকে, যত সময় যায় বিক্রিয়ক হ্রাস পাইতে থাকে, আর উৎপাদ কি হয় বলুন তো, বাড়তে থাকে। এই যে আমার কাছে একটু বিক্রিয়ক আছে, দেখো এই যে আমার কাছে একটু বিক্রিয়ক, বিসমিল্লাহ, এইখানে একটু হ্রাস পাইলো, কিন্তু আমার পেটের মধ্যে কি হলো বলেন তো, বৃদ্ধি পাইলো। তাহলে বিক্রিয়ক সবসময় হচ্ছে হ্রাস পাবে আর উৎপাদ একটু বাড়বে। তাহলে উৎপাদের কথা যদি বলি আমি, তাহলে x1 এর চেয়ে x2টা কি বড় না? ওকে, তাহলে এই ব্যাপারটা আমার কাছে থাকুক, এটা আমাদের কাজে লাগবে, আমাদের অনেক জ্ঞান দিবে এই কথাটুকু, যে কে বড় আর কে ছোট। যদিও আমরা এখানে বৈষম্য বিরোধী কথাবার্তা বলতেছি, কিন্তু একটা ব্যাপার থাকুক আমাদের কাছে। এখন দেখো, বিক্রিয়ার বেগ, আসলে বিক্রিয়ার হার দুইভাবে বাইর করা যায়, বিক্রিয়কের সাপেক্ষে বাইর করা যায়, আবার উৎপাদের সাপেক্ষে বাইর করা যায়। কিছু বোঝো নাই? তোমাদের একটু ফিজিক্স পড়াবো আমি এটার মাঝখানে। চলো, ওহো মুকিত আছে, তাহলে তো আমি এখন কিছু বললে ওই ঘর থেকে দৌড়ায় আসবে, ওই স্টুডিও থেকে দৌড়ায় আসবে, যে এই ভাই মুরব্বী। হ্যাঁ, আচ্ছা ধরে নিলাম এইটা হচ্ছে আমাদের বাস, সেই বাসটা কেমন করে আঁকা যায়, এইটা হচ্ছে বাসের ফ্রন্ট সাইড, এইখানে হচ্ছে ড্রাইভারকে দেখা যাচ্ছে। হ্যাঁ, সেই ড্রাইভার তো ভালো, ড্রাইভার ভদ্রলোক, এই যে ভালো, এই যে বসে আছে। হ্যাঁ,
এখন ঘটনা হচ্ছে এটা কিন্তু ফরওয়ার্ড সাইড। আমাকে একটু বলো, বাসটার বেগ বাইর করতে গেলে তোমার বাসের কোনো একটা বিন্দুর সাপেক্ষে চিন্তা করা লাগবে যে কোনো একটা বিন্দু এখন কোথায় আছে, একটু পরে ওই বিন্দুটা কোথায় গেছে। আমরা সেই বিন্দু কোনটা নিয়ে কাজ করি? একদম সামনের কোনো বিন্দু। সবসময় কি সামনের বিন্দু নিয়ে কাজ করতে হবে? পিছনের কোনো বিন্দু নিয়ে কাজ করা যাবে না? যাবে। যাবে মানে ওখান থেকে আমরা কি করি, যেটা আমরা লাস্ট পজিশনে ঠিক করব সেটার জন্য আমার ওইটাই হ্যাঁ, তুমি আমার কাছে ফিজিক্স পড়ো, তোমার মুখ ইত্রে দেওয়া হবে না, তোমার জন্য আমারে লাগবে। কারণ আমার সাথে মুকিতের পার্থক্য হচ্ছে এইটা, এই যে ব্যাপারটা দেখছো, এটা দেখছো, দেখা যাচ্ছে ক্যামেরায়? আমাকে একটু বলো তো, দেখা যাচ্ছে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মুকিত অ্যান্ড মি। সো তোমাকে ভুল বললাম না তো ভাই, ওইটাই চপ বলদ কোথাকার গান্ডু। আনসার হচ্ছে তুই যে কোনো পয়েন্ট নিয়ে কাজ করতে পারিস। তুই যে পয়েন্ট নিবি ওই পয়েন্টে স্টিক করতে হবে, স্টিক মানে লেগে থাকতে হবে। ওই পয়েন্টের ইনিশিয়াল পজিশন কোথায়, ওই পয়েন্টের পরবর্তী পজিশন কোথায়, তোমরা কি বুঝছো? সো তাহলে আমি চাইলে একেবারে সামনের বিন্দু নিয়ে কাজ করতে পারি, একেবারে পেছনের বিন্দু নিয়ে কাজ করতে পারি, মধ্যবিন্দু, ভরকেন্দ্র, ছাতার মাথা, ঘোড়ার ডিম, যে কোনো পয়েন্ট নিয়ে কাজ করা যেতে পারে। ইউ হ্যাভ টু মেক শিওর প্রথমে ওই পয়েন্টটা কোথায় ছিল মার্ক করবা, পরে ওই পয়েন্টটা কোথায় গেছে এটা মার্ক করবা। তাহলে একইভাবে দেখো, একটা বিক্রিয়ার হার বা বেগ বাইর করার জন্য তোমার যে শুধু বিক্রিয়ক নিয়েই কাজ করতে হবে এমন কোনো কথা নাই, অথবা শুধু উৎপাদ নিয়েই কাজ করতে হবে এমন কোনো কথা নাই। ইউ ক্যান টেক এনিথিং দ্যাট ইউ লাইক। বাট যেটা নিয়ে কাজ করবা ওইটাতেই লেগে থাকবা। তোমরা কি বুঝিয়েছো আমার কথা? বুঝতে পারছি ভাইয়া। এখন তাহলে আমরা চলো একটু লিখে ফেলি। সেটা হচ্ছে প্রথমে আমরা উৎপাদের সাপেক্ষে হিসাব, আচ্ছা উৎপাদেরটা এই পাশে লিখি আর কি। তাহলে উৎপাদের সাপেক্ষে, উৎপাদের সাপেক্ষে যদি আমরা হিসাব করি তাহলে একরকম ব্যাপার স্যাপার আসবে, দেখা যাবে। আর বিক্রিয়কের সাপেক্ষে করলে আর একরকম ব্যাপার স্যাপার আসে। সো আমি একটু ওই দুইটাই দেখাচ্ছি। তার আগে আমি একটু লেখাগুলো কপি করে নিয়ে যাই, আমার কাজে লাগবে। ও সরি, এই যে চলি আসো বন্ধু। তাহলে এক পাশে উৎপাদ, এক পাশে হচ্ছে বিক্রিয়ক, বিক্রিয়কের সাপেক্ষে। চলো উৎপাদেরটা আগে করে আসি, এটা সহজ বেশি। বলো তো কতটুকু সময় অতিবাহিত হয়েছে তোমার এই কথাবার্তা বলার জন্য, এই কাণ্ড ঘটানোর জন্য? তাহলে T2 মাইনাস T1 সময়ে উৎপাদের ঘনমাত্রা পরিবর্তন কত হবে আমাকে একটু বলো তো? x2 মাইনাস হচ্ছে x1, কারণ পরে হয়েছে x2, আগে ছিল x1। ঠিক আছে, এবার বলেন তো তাহলে আমরা কি বের করব? অতএব একক সময়ে উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন বের করব। কেন বোঝো নাই? এটা বের করতেছি, বলো তো। হারের সংজ্ঞাই তো এটা, হারের সংজ্ঞাই তো এটা, তাই না? তাহলে আমরা ওইটা করি। এটার মানটা কত আসবে আমাকে একটু বলেন তো তাড়াতাড়ি। x2 মাইনাস x1 ডিভাইডেড বাই কত বলো তো? T2 মাইনাস হচ্ছে T1। খুব সাবধান, যারা টি লেখার সময় এইভাবে লেখো, আমিও কিন্তু নর্মালি টি লিখি এইভাবে, বাট এখন এই কাজটা কইরো না, ঠিক আছে? ফিজিক্স পড়ার সময় কখনো টি এইভাবে লিখবা না, মাথা বেঁকায় দিবা, নাহলে টি এইভাবে লিখবা আর কি। আমি আমার লেখা যদি কেউ কোনো সময় দেখো, আমি কিন্তু টি এইভাবে লিখি না, বাট লেখা লাগে বিজ্ঞান পড়ার সময়, কারণ এটা লাগে আর কি। সো তোমরা কি বুঝতে পারতেছো এই যে যে রাশিমালাটা আসছে, এটাকে আমরা কি বলি বলো তো? x2 মাইনাস x1 ডিভাইড বাই T2 মাইনাস T1, এটাই কি? ওই বিক্রিয়াটার রেট অফ রিয়াকশন। তাহলে আমরা বলবো অতএব R ইজ ইকুয়ালস x2 মাইনাস x1 ডিভাইডেড বাই হচ্ছে T2 মাইনাস হচ্ছে T1। বুঝেছো? আচ্ছা, এইবার আসো বন্ধু, আমরা এবার বিক্রিয়কের সাপেক্ষে একটু কথা বলে আসি। তাহলে বিক্রিয়কের জন্য তো একই সময় অতিবাহিত হয়েছে, তাই না? তাহলে T2 মাইনাস T1 সময়ে ঘনমাত্রার পরিবর্তন দেখবো আমরা এখানে। এই যে পুরোটা কপি করে নিয়ে গেলাম, আমি আর লিখবো না, তাই দরকার নেই, সময় বাঁচাই। চলে আসো, এই যে বলো T2 মাইনাস T1 সময়ে উৎপাদ তো থাকবে না, কি লিখতে হবে এবার? বিক্রিয়কের। বাহ সুন্দর, টেকনোলজি আমাদের পৃথিবীটা অন্যরকম করে দিয়েছে, একদম ধ্বংস করে দিয়েছে। আচ্ছা এবার বলো তাহলে বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন কত বলেন তো আমাকে একটু? C1 মাইনাস হচ্ছে C2। কেন বুঝছিস তো? কেন বলতো? কারণ C1 বড়, C2 ছোট। শাবাশ, জোস। এখানে আমরা লিখবো হচ্ছে তাহলে C2 মাইনাস C1। গাধা, এই গর্দব, তোরা কি মনে করছো এখানে T2 মাইনাস T1 লিখছি কারণ T2টা বড় তাই, ওখানে x2 মাইনাস x1 লিখছি কারণ x2 বড় তাই? নাও,
নিয়মটা হচ্ছে এই যে ইমন সাহেব, ইমন চন্দ্র, বিশিষ্ট পদার্থবিজ্ঞানী আমার, গান্ডু গোতাকার, একদম কন্নই দিয়ে মারি ফেলবো। তোর নিয়মটা হচ্ছে শেষ থেকে আদিটা বাদ দেওয়া। বুঝতে পারছি। বুঝতে হবে গাধা। এখন ঘটনা হইতেছে কেন ফিজিক্সে দেখো না এই স্মরণ বাইর করে কিভাবে, x1 - x2 নাকি x2 - x1 কোনটা? হ্যাঁ। সো তাহলে এখন দেখো এখানে হবে হচ্ছে c2 - c1 ডিভাইডেড বাই কি বলেন তো, t2 - t1। তোমরা কি আইডিয়াটা বুঝছো তো? সবসময় আমরা শেষ থেকে আদি বাদ দেওয়ার ওয়াদা করছি, এই জন্য আমাদের হিসাব নিকাশগুলো এরকম হবে। তাহলে এবার বলেন রেট অফ রিয়াকশনের ইকুয়েশনটা এবার কি আসবে আমাদের? এবার বলো বলো বলো, উপরে কি আসবে? উপরে আসবে c2 - c1 ডিভাইডেড বাই t2 - t1। বুঝতে পেরেছো বন্ধুগণ? আচ্ছা, এইবার আসো আমরা এই রাশিগুলোকে আর একটু অন্যভাবে লেখার সিস্টেম করি, যে আর কি কিভাবে লেখা যায়, আর কি লেখা গেলেও একই অর্থই প্রকাশ করে। দেখো x2 - x1 কে আমরা বলতে পারি না ডেল্টা এক্স বাই লিখবো হচ্ছে ডেল্টা টি, লেখা যায়? আচ্ছা, এইটাকেই যদি আমাদের সময়ের ব্যবধানটা খুবই ক্ষুদ্র হয়, মনে পড়তেছে ফিজিক্সের লোকজন কি বলে, এটাকে আমরা কি লিখতে পারি তখন বলেন তো? dx বাই dt। গণিতের বিশাল ওস্তাদ থাকলে এখন বলবে এই ddt অফ x, ঠিক মতো বল। বুঝতে? হ্যাঁ হ্যাঁ, খুব। জিমি স্যার কিভাবে রিঅ্যাকশন জিমি কি করছে? করছে কিভাবে দেখেন? ও আচ্ছা, হ্যাঁ তুই মনে হয় আমার নাকি গ্রুপে দিছিলি মনে হয় নাকি? আচ্ছা ঠিক আছে। ও ফিজিক্সের কত জিনিস আমরা এরকম হালকাভাবে লিখে ফেলি, মানে বুঝিস না, ওটা তো আমার কনসার্ন না। একইভাবে এই তোর কি বলে কেমিস্ট্রিও তো ওর কনসার্ন না, তো ওর লেখছে আর কি, হয়েছে একরকম। আচ্ছা এখন আসো, ঘটনা হচ্ছে কি যেন বলতেছিলাম, ভুলে গেছি। এখন আর একটা কাজ করব আমরা এখানে, সেটা হচ্ছে এটাকে আর একটু অন্যভাবে লেখার সিস্টেম শিখবো। দেখো সেই লেখার সিস্টেমটা কি, এটা কি আবার লেখা যায় ডেল্টা থার্ড ব্র্যাকেট বি বাই হচ্ছে ডেল্টা টি। এটা কি বোঝো কিনা দেখো তো? থার্ড ব্র্যাকেট বলতে বোঝায় ঘনমাত্রা, এটা একটা নতুন স্টাইল আমরা এখন শিখলাম। থার্ড ব্র্যাকেট বলতে বোঝা হচ্ছে কি বলছি, ঘনমাত্রা। তাহলে বি এর ঘনমাত্রার পরিবর্তন বোঝাচ্ছি, তোরা কি বুঝছিস ব্যাপারটা? থার্ড ব্র্যাকেট মানে ঘনমাত্রা, ওইটার পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন। এটা তো লেখা যায় নাকি লেখা যায় না? তাহলে বিক্রিয়ার হারের সমীকরণ বা হার অনেকভাবে লেখা যায়, এগুলো এমসিকিউতে আসে, আমি কয়েকটা দেখাবো না, সো খেয়াল রেখো। এবার বলো তো তাহলে এইটাকে আমি কিভাবে লিখতে পারি, আর কি কি রকম ভাবে লেখা যায়? এইটাকে লেখা যাবে ডেল্টা সি ডিভাইডেড বাই আস্তে আস্তে ডেল্টা টি। দাঁড়া দাঁড়া থাম, এখন এটা লিখলে আবার একটা ঝামেলাও আছে, সেই ঝামেলাটা মনোযোগ দিয়ে শোনো। তোমরা কি বুঝতেছো এখানে আমরা ছোট মান থেকে বড় মান বিয়োগ করছি, তো এইটার সামনে আসলে একটা মাইনাস না দিলে একটু কেমন হয়ে যায় না? তোমরা মনে হয় বোঝো না এই ব্যাপারটা কি। মাইনাসটা দি হচ্ছে ওটা কাটার জন্য। আরে গরু, তুই শুধু যদি সবই আগে বলে দিস তাহলে তো ওদের ভাবনাটার জগৎ তৈরি হইলো না। চুপ থাক সেতাব। হ্যাঁ, আমাদের মানটা পজিটিভ নেওয়ার কারণ কি? পজিটিভ নিয়ে ম্যান্ডেটরি। পরে পরে থাম, আগে বোঝ এইটা ছোট মান থেকে বড় মান বাদ দিলে কি আমাদের নেগেটিভ আসবে কিনা? আসবে। তাহলে ধরে নে ওইখানে ওই মানটাই মাইনাস লেখছে, আর কিছু না। সেতাবের কথা শুনতে হবে না, এই সেতাবরে মাইক অফ করে দিতে হবে। বুঝছিস আমার কথা কিছু? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এরপরে দেখো এটাকে আর কি কিভাবে লেখা যায়। তাহলে আমরা বলবো এবার সময়ের ব্যবধান খুবই সামান্য হইলে আমরা এটাকে লিখতে পারতাম কি বলেন তো, ডিসি ডিভাইডেড বাই হচ্ছে ডিটি, ঠিক? এবং এটার সামনে একটা কি দেওয়া লাগবে, মাইনাস। ওকে, এখন এখানে যে কেন মাইনাস আসে, এই ডিফারেন্সিয়ালের যে ব্যাখ্যাটা, এটা মারাত্মক সুন্দর। এটা যখন তোমরা এখনো ক্যালকুলাস কত শিখছো আমি জানি না, আমার এই মনে হয় একটু ক্যালকুলাস পড়ানো লাগবে। সো ওইটা দেখালে তারপরে বুঝবা যে এটা আসলে স্লোপ ইন্ডিকেট করে, নেগেটিভ স্লোপ বোঝাচ্ছে আর কি। আচ্ছা যাই হোক, তারপরে আসো এটাকে তাহলে আরেকভাবে লেখা যায়, সেই কথাটা কি বলো তো? এটাকে আবার লেখা যাবে আমাদের, বলো কি? ডেল থার্ড ব্র্যাকেট এ হ্যাঁ বাই ডেল। শাবাশ, তোর নাম কি? ইবনাত। ওরে খোদা, তোর ভয়েস এক একদিন এক এক রকম শুনি কেন? একদিন ভাত, আজকে ভাত খাইয়ে বইছে। না ভাই, ওর ভয়েস এরকম থাকে, কিন্তু আপনি এক একজনকে মনে করেন ও জাস্ট এই। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন ঘটনা হচ্ছে কই জানো ছিলাম, ভুলে গেছি। তোমরা কি বুঝাচ্ছ ব্যাপারটা কিছু? আলটিমেটলি ও এইখানে একটা কি আসবে বলেন তো, মাইনাস। বোঝো না এই ব্যাপারটা বন্ধু? আচ্ছা
এবার আসো, তো এই সবগুলা দিয়ে আসলে বিক্রিয়ার হার প্রকাশ করে। এখন তোমরা একটু বোঝো, ধরো ইবনাত এই ফরওয়ার্ড পয়েন্টটা টার্গেট করছিল। হ্যালো হ্যালো ইমন 1 2 3 4 গরু, হ্যালো হ্যালো ইমন 1 2 3 4 গরু, আই এম লুকিং অ্যাট দ্য ফরওয়ার্ড পয়েন্ট, ইউ ডোন্ট নিড টু চেক ইট, চেক দ্য ব্যাকওয়ার্ড পয়েন্ট প্লিজ, আউট ওভার অ্যান্ড আউট বলে দিল। সে ইবনাত লক্ষ্য করছে এই পয়েন্টটা, বোঝো নাই? ইমন লক্ষ্য করছে পিছনের পয়েন্ট। দুইজন স্মরণ মাপতেছে, তারপরে আলটিমেটলি বেগের হিসাব নিকাশ করবে। এখন বলতো ফরওয়ার্ড পয়েন্ট যে লক্ষ্য করছে তার সাপেক্ষে যে বেগের মানটা আসছে তাকে আমি নাম দিলাম V1, ব্যাকওয়ার্ড পয়েন্ট যে লক্ষ্য করছে তার সাপেক্ষে বেগের মান আসবে V2। যদি হিসাব নিকাশ ঠিক থাকে তাহলে V1 আর V2 এর মান কি সমান হওয়ার কথা নাকি ভিন্ন আসার কথা? সিম্পল, সরল পথে চলমান একটা বাস, বোঝো নাই ব্যাপারটা? একই আসার কথা। তাহলে এখন একটা জিনিস একটু বোঝ, তুই এই বিক্রিয়াটার বেগ বাইর করতে পারিস, এই রিয়াকশনটার বেগ বাইর করতে পারিস, হার বাইর করতে পারিস। তুই চাইলে বিক্রিয়ক নিয়ে কাজ করতে পারিস, বিক্রিয়কের দিকে তাকায় থেকে দেখতে পারি যে তার ঘনমাত্রার পরিবর্তন কিভাবে হচ্ছে, অথবা আমি চাইলে উৎপাদের দিকে তাকায় থাকতে পারি যে উৎপাদ কি পরিমাণে উৎপন্ন হচ্ছে। আলটিমেটলি বিক্রিয়াটার তো বেগটা তো বিক্রিয়ার, বুঝিস নাই? ওই দুইটা ভ্যালু সমান হওয়ার কথা নাকি আলাদা আসার কথা বলেন? সমান হওয়ার কথা। এখন দেখো তোমার ডেফিনেশন অনুযায়ী তুমি যদি এভাবে কাজ করো, C2 থেকে C1 বাদ দিলে, অর্থাৎ ছোট মান থেকে বড় মান বাদ দিলে একটা কি মাইনাস চিহ্ন আসবে না? ওই মাইনাসটাকে নালিফাই করার জন্য, নালিফাইয়ের বাংলাকে আমি জানি না, মানে কাটাকাটি করার জন্য তোমার তো সামনে আর একটা মাইনাস বসানো উচিত, তা নাহলে তো এই মানের সাথে ওই মান মিলবে না। তো ও আচ্ছা, এবার বুঝতে পারছি। সেতাব তখন ওইটাই বলছিল না? শেতাব কি বলছে ভুলি যা বাবা, আল্লাহর কসম লাগে শেতাব, প্লিজ ডোন্ট ডিস্ট্রয় দ্য ম্যাজিক। আচ্ছা বুঝছিস তো না আমার কথা? এটা হচ্ছে প্রথম ধরনের ব্যাখ্যা। এই মাইনাসের অনেক ধরনের ব্যাখ্যা দেওয়া যায় যে কেন মাইনাস আসে। দ্বিতীয় ধরনের ব্যাখ্যা এবার শোনো, আগেরটা কি হজম করতে পারছো নাকি হজম হয় নাই? হজম করতে পারছি ভাইয়া। আচ্ছা, ওটা তো তোমরা খুব খুশি হয়ে গেছো। এবার দ্বিতীয় ধরনের ব্যাখ্যা শোনো। উৎপাদের সাপেক্ষে আসলে বলা যায় সবসময়ই উৎপাদের পরিমাণ কি বাড়তে থাকে না? বাড়তে থাকে। সো এটা তো বৃদ্ধির হার বা পরিবর্তনের হার। পরিবর্তনের হার যেহেতু এটা বলতেছি যে ঘনমাত্রার পরিবর্তনের হার, সো পরিবর্তন তো এখানে ধনাত্মকই আসবে স্বাভাবিক। আর এইটা কি আলটিমেটলি বিক্রিয়কের ঘনমাত্রাটা কি হ্রাস পাচ্ছে না ক্রমান্বয়ে? সো এই মানটার তো কি আসার কথা? ঋণাত্মকই আসার কথা। তুমি যখন দেখো বেগ ক্রমাগত বাড়তেছে তখন তুমি ত্বরণের মান কি লেখো? পজিটিভ লেখো না? যখন তুমি দেখো বেগ ক্রমাগত কমতেছে তখন তুমি ত্বরণের মানটা কিন্তু নেগেটিভ লেখো, জাস্ট টু মেক পিপল আন্ডারস্ট্যান্ড যে আসলে এখানে বাড়তেছে আর ওইখানে কি হচ্ছে বলুন তো? কমতেছে। বুঝিস নাই আমার কথা? বিক্রিয়ার বেগ বা হার আসলে একটা মডুলাস নাম্বার, বাট ওই নাম্বারগুলোরে মিলানোর জন্য আমরা এই তামাশা করতেছি আর কিছু না। এই কিন্তু দুই ধরনের ব্যাখ্যা শুনলা যে আসলে কেন এখানে মাইনাস হয়। থার্ড আর একটা এক্সপ্লেনেশন আছে, সেটা হচ্ছে গ্রাফ আঁকার পরে স্লোপ বাইর করে, যে এটা তোমরা জানো স্লোপের মান পজিটিভ হলে একরকম গ্রাফ হয়, নেগেটিভ হলে আরেক রকম গ্রাফ হয়, এটা জানো তো নাকি? হ্যাঁ ভাইয়া। ওকে, সো ওইটার একটা এক্সপ্লেনেশন আছে, ওইটা আমরা পরে দেখবো না আর কি, আপাতত এই দুইটা ব্যাখ্যা থাকুক। এখন চলো, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, হালকা করে বলো তো, ফিজিক্সের প্রশ্ন, হ্যাঁ খুব ভালো করে বুঝবা। সেটা হচ্ছে সেটাও একদম মুখে কুলুপ কি বলো এটাকে, মানে গ্লু মেরে দাও। আমাকে একটু বলো, এই পয়েন্ট ইবনাত লক্ষ্য করছে, এই পয়েন্ট ইমন লক্ষ্য করছে, বাসটা সরল পথে সোজাভাবেই যাচ্ছে, বুঝছো? কোনো বলা যাবে না যে চক্রাকারে গোমুক্ত, কিচ্ছু না, কোনো গ্যাঞ্জাম নেই, একদম সিম্পল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। চলন গতিতে। কি গতিতে? চলন গতি। চলন গতি। চুপ থাক বলো, এগুলো কারা শিখায়? আচ্ছা হইছে, এই যে গ্লাইডিং করলে কি হবে বাদ দে। এখন আমাকে বলো, দুইজনের মাপা বেগের মান সমান আসার কথা নাকি ভিন্ন আসার কথা? ভিন্ন আসতেও পারে, বলেন কোন ক্ষেত্রে ভিন্ন আসতে পারে? যেই আছে আমরা মেজার করতে যাই, সে যদি কোনো বেগে থাকে আর তার বেগ যদি শূন্য না থাকে, আর যদি সামনের বিন্দুতে স্টপ হয়ে যায় অথবা ভুল হইলে রোটেট হয়ে যায়, ভুলও হয় নাই, রোটেশন হয় নাই, স্ট্রেইট লিনিয়ার, কোন ব্রেক কাঠামোটা যদি উফ, এই যে একটা কথা শিখছে ইদানিংকার ফিজিক্সের লোকজন, কিছু একটা হইলে প্রসঙ্গ কাঠামো, জড় কাঠামো, কি কি জানি। আচ্ছা খুব মনোযোগ দিয়ে শোনো, কেউ মনে হয় মাঝখানে একবার বলছিলা বাট আবার তাল হারায় ফেলছো। সেটা হচ্ছে, কল্পনা করো এই বাসটা একটা ইলাস্টিক বাস।
ইলাস্টিক বাস মানে হচ্ছে ধর এই বাসের মাঝখানে এই জায়গায় একটা স্প্রিং জাতীয় কিছু লাগানো আছে, মানে কল্পনায় ফিজিক্সে তো কত কিছু কল্পনা করতে শিখতে হয়। কিছু সময় তোরা আর্টিকুলেটেড বাস দেখছস, ঢাকায় মাঝখানে চালু হয়েছিল, দুইটা বাসের কম্পার্টমেন্ট, মাঝখানে একটু কানেক্টেড। হ্যাঁ, সো আর্টিকুলেটেড বাসের মতো চিন্তা করো, মাঝখানে স্প্রিং এর মতো আছে। এখন ধর এই বাসটা যদি ইলাস্টিক বাস হয়, তো বাসের ইঞ্জিন তো সামনে, বাসের সামনের পার্টটা আগায় চলে যাচ্ছে তার মতো, হ্যাঁ, পিছনের পার্ট আস্তে 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 এই দাঁড়া আসতেছি, মানে বুঝাস না ব্যাপারটা, বাসটা মাঝখান দিয়ে বইলে যাচ্ছে। যদি এরকম একটা সিচুয়েশন তৈরি হয়, তখন যেটা হবে সামনের পয়েন্ট অনেক বেশি দূরত্ব অতিক্রম করবে, কিন্তু পিছনের পয়েন্ট আস্তে আস্তে যাবে। তোমরা বোঝো না, এই একই সময়ের মধ্যে আম্মুর বানানো একটা রুটি বানানোর একটা আটার বল, ওই যে কি জানি বানায় গুল্লু ওই গুল্লু হাতে নিবা, নিয়ে তুমি মানে বলটা হাতে ধরে নিয়ে আগাচ্ছ, হঠাৎ তোমার বাম হাতটা এই দিক দিয়ে জোরে টান দিবা, দেখবা যে এও আগাচ্ছে এখনো, কিন্তু ও যে হারে আগাচ্ছে এ কিন্তু সেই হারে আগাচ্ছে না। বোঝো নাই? হ্যাঁ ভাই বুঝতে পারছি। ওকে, সো এখন তাহলে বলেন তো ওই সব সিচুয়েশনে আমরা এই বাসটা আসলে বেগ বের করতে গেলে কোন পয়েন্ট নিয়ে কাজ করি? সেন্টার Middle অফ মাস কেন্দ্র। তখন হচ্ছে ভরকেন্দ্র নিয়ে কাজ করা লাগে, কারণ বাসটা এই চেহারায় থাকা অবস্থায় ধরে নাও তার ভরকেন্দ্রটা ছিল এই জায়গায়, পরে বাসটা ওইখানে যে কথার কথা বাসের চেহারা হয়ে গেছে ধরো এইরকম, কথার কথা ধরো এইরকম একটা বাসে পরিণত হয়েছে, বেঁকায় গেছে ওই, তো তখন ভরকেন্দ্র নেমে আসছে ধরো এই জায়গায়, মানে উপর নিচের চিন্তা বাদ দাও, ধরো যে সামনের দিকে চলে গেছে, সামনে ইঞ্জিন থাকে তো একটু ভর বেশি। সো তখন আমরা আসলে এই বাসের সরণ বলতে বুঝে নেই যেটা, সেটা হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটা, এটা ভরকেন্দ্রের সরণ। তার মানে ভরকেন্দ্রের সরণ নিয়ে কখন চিন্তা করতে হয় বলো তো, বলো? এই স্থিতিস্থাপক কেসে যখন আসলে শেপ চেঞ্জ হয়। খুব ভালো করে শুনে রাখো, ওই তোমাদের ফিজিক্সের প্রসঙ্গ কাঠামো জড় কাঠামো বুলশিট কথাবার্তা না, কথাটা হচ্ছে যখন অবজেক্টের শেপ চেঞ্জ হবে তখন হচ্ছে আমাদের ভরকেন্দ্রের সরণ নিয়ে কাজ করতে হয়। তোরা মনে হয় বুঝিস নাই আমার কথা। তোরা কিছু অঙ্ক নিশ্চয়ই করছিস, কোন একটা ইট শুয়েছিল, তারপরে কি জানি করছে, ইটটাকে খাড়া করছে, মনে পড়ে এই অঙ্কগুলা? হ্যাঁ হ্যাঁ, তখন যে কৃতকাজ হয়েছে সেই কৃতকাজের পরিমাণ বাইর করার জন্য ভাইয়ারা কি বলে, ভরকেন্দ্রের সরণ নিতে হবে। কেন নিতে হয়েছে তোমরা বোঝো না এই ব্যাপারটা। ঘটনাটা হচ্ছে কি, তুমি বলতে পারো যে এখানে শেপ তো নষ্ট হয় না, ডেফিনেটলি এখানে শেপ নষ্ট হয়েছে। তুমি কোন একটা রেফারেন্স ডাইরেকশন তো ধরছিলা নাকি ধরো নাই? এই যে রেফারেন্স ডিরেকশন, সেই ডিরেকশন বরাবর দেখো তো অবজেক্টের শেপটা কি নষ্ট হয়েছে নাকি হয় নাই? হ্যাঁ হইছে। ডেফিনেটলি হয়েছে। সো ব্যাপারটা হচ্ছে এরকম, এইসব কেসে হচ্ছে আমাদের ভরকেন্দ্র নিয়ে কাজ করা লাগে। তারপরে তুমি আরও একটা কেস চিন্তা করো, একটা কুয়া ছিল, কুয়ার কি জানি করব আমরা, মনে পড়ে? পানি উত্তোলন করব। তখন এইখানে ভিতরে যে অবজেক্টটা ছিল সেই অবজেক্ট ধরে যে পানি, তার সেন্টার অফ গ্র্যাভিটি ছিল এই জায়গায়, পানিটাকে যখন তোলে তখন কুয়া থেকে কত উচ্চতায় তোলে? তোমাদের বইয়ের যে অঙ্ক, খুবই সিম্পল অঙ্ক, জাস্ট বলে কুয়া থেকে পানি বের করতে, মানে হচ্ছে এইখানেই পাম্পটা লাগায়া পানিটা এখান থেকে নিয়ে এইখানে অসীম দৈর্ঘ্য বরাবর ছেড়ে দেয়। যখন অসীম দৈর্ঘ্য বরাবর ছাড়বে তখন তার থিকনেস কত হবে বলো তো? 0। তোমরা বোঝো নাই আমার কথা। একটা সার্টেন আয়তনের লেন্থ যদি অসীম হয় তখন তার থিকনেস কত হবে? 0 হবে না? হ্যাঁ, সো ব্যাপারটা হচ্ছে এরকম যে এইখানে আসলে সেন্টার অফ গ্র্যাভিটি থাকবে এই হাইটেই থাকবে, মানে এই যে এই বরাবর থাকবে। সো সেন্টার অফ গ্র্যাভিটি শিফটিং হচ্ছে এইটা। তাহলে দেখো আগে যেরকম শেপ ছিল, পানিটা উঠানোর পরে কিন্তু শেপ চেঞ্জ হয়েছে। সো ভালো করে বোঝো, ওই প্রসঙ্গ কাঠামো যা বুঝো না তা বলবা না আর কি। শেপ চেঞ্জ হলে তখন হচ্ছে সিজি নিয়ে কাজ করে, শেপ চেঞ্জ না হলে ওখানে সিজি নিয়ে কাজ করার কোনো মানে নাই। ধর বাসটা এইখানে যে ধাম করে ওখানে বাড়ি খাইছে, ভচকায়া, তোরা কি বুঝছস আমি কি বুঝাইছি? এই বাসটা এরকম সুষম বাস ছিল ধরে নাও, সেই বাসটা কই গেল, এটারে ধরার তো যায় না, এই যে বাসটা যে ওখানে যায় না, হ্যাঁ এরকম একটা বাড়ি তো খাচ্ছে না, আচ্ছা চলে যাচ্ছে, যাই হোক হইলো, তোরা কি বুঝছস আমি কি বুঝাইছি? এইখানে যে বাড়ি খায় ভচকায় এরকম চেহারা হয়ে গেছে ধরেন, এই যে মানে একেবারে গুচ্চু 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 মানে ভাজগজ হয়ে গেছে, তখন ডেফিনেটলি তোমার সিজি নিয়ে কাজ করা লাগবে, সেন্টার অফ গ্র্যাভিটি, সিজি শিফট। বুঝেছো? বুঝতে পারছি। ওকে, খুব বুঝেছো, এবার আসো। সো ঘটনা হচ্ছে আমার এত কথা নাই, আমি জাস্ট বুঝাতে চাইছিলাম তুমি ফরওয়ার্ড পয়েন্ট নিয়ে কাজ করো আর ব্যাকওয়ার্ড পয়েন্ট নিয়ে কাজ করো, আলটিমেটলি একই বাস যদি লিনিয়ারলি চলে, আর বিক্রিয়া তো ভাই লিনিয়ারলি চলে, বিক্রিয়ার আবার এলোমেলো তো কিছু নাই, ঠিক আছে না? সো এখানে ইলাস্টিক বাসটা সেগুলো হাস্যকর কথাবার্তা আর কি, বাট ইলাস্টিক বাসের কনসেপ্ট আমার কী কাজে কেমিস্ট্রিতে লাগবে একটু পরে বলবো, আমি অকারণে ফিজিক্স দেখাই নেই। ওকে, সো এবার আসো, বিক্রিয়ার হার বা বেগকে,
হ্যাঁ তোমার তো খুব ভালো লাগবে। বিক্রিয়ার হার বা বেগকে আমরা কি একটা রাশিমালা পাইলাম, সেটা হচ্ছে তোমার ডিসি বাই ডিটি, মাইনাস ডিসি বাই ডিটি দিয়ে লেখা যায়, আবার লেখা যায় ডিএক্স বাই ডিটি। এই দুইটা ফর্ম খুব পপুলার, অঙ্ক করতে গেলে কাজে লাগবে। বুঝতে পারছো কি? দুইটা জিনিস আলটিমেটলি সেম জিনিসই বোঝায়। সো এই যে বিক্রিয়ার হার বা বেগ আর হচ্ছে মাইনাস ডিসি বাই ডিটি, অথবা লেখা যায় ডিএক্স বাই ডিটি। তো নর্মালি আমরা এই ফর্মটা নিয়ে বেশি কাজ করি, তার কারণটা হচ্ছে এই ফর্মটা ওই মাইনাস চিহ্নটা থাকে না বলে হ্যান্ডেল করা ইজি ম্যাথমেটিক্যালি আর কি। বাট দুইটা জিনিস আলটিমেটলি একই জিনিসই বোঝায়। সি বলতে কনসেন্ট্রেশন, এক্স বলতেও কনসেন্ট্রেশন। সি বলতে বিক্রিয়কের ঘনমাত্রা, এক্স বলতে কি বলুন তো, উৎপাদের ঘনমাত্রা আর কি। ওকে, এখানে আরো কিছু কথা আছে, পরে আসবো। বিক্রিয়ার হারের একক কি হবে আমাকে একটু বলো তো। উপরে কি থাকে আমাদের? লিটার পার সেকেন্ড। উপরে কি থাকে? ঘনমাত্রার পরিবর্তন থাকে না? উপরে থাকে হচ্ছে ঘনমাত্রার পরিবর্তন, আর নিচে কি থাকে বলেন তো? সময়ের পরিবর্তন। সময়ের পরিবর্তন। এখন তারপরে কি হবে আমাদের? উপরে নিচে পরিবর্তন, পরিবর্তন কেটে যাবে নাকি? ঘনমাত্রার একক হচ্ছে কি? মোল পার লিটার, আর সময় ধরো সেকেন্ডে, তাহলে মোল পার লিটার পার সেকেন্ড। তোমার এটা সময়টা ঘন্টায়ও হইতে পারে, তোমার সময়টা বছরেও হইতে পারে, সময়টা তোমার ইয়ারেও হইতে পারে, যে কত বছর লাগতেছে বিক্রিয়া ঘটতে। সো এটা হচ্ছে বিক্রিয়ার ঘন কি বলে হারের একক। এই জিনিসটা পরীক্ষা আসে প্রচুর পরিমাণে, বাট এটা তো ভুল বুঝতেই পারতেছো। মানে বিক্রিয়ার হারের একক তোমার কেজি পার সেকেন্ডও হইতে পারে, যদি আমি ভরে পরিমাপ করি। হিসাবটা তোরা বুঝিস নাই মনে হয় আমার কথা। যদি চাপে পরিমাপ করি তাহলে অ্যাটমসফিয়ার পার সেকেন্ডও হইতে পারে আর কি, কিলো প্যাসকেল পার সেকেন্ডও হইতে পারে এরকম, বাট এটা ইন জেনারেল। ওকে, এবার আসো বিক্রিয়ার হার বা বেগের রাশিমালা বাইর করা লাগবে এই বিক্রিয়াটার জন্য। আগে একটা সিম্পল রিয়াকশন দেখছিলাম, সিম্পলি একটা বিক্রিয়ক বিক্রিয়া করে একটা উৎপাদে পরিণত হয়েছিল। এখন আমরা দেখব হচ্ছে একাধিক বিক্রিয়ক একাধিক উৎপাদ। এবং খেয়াল করে দেখ, ওই যে বাসটা ছিল তার কি শুধু দুইটা পয়েন্টই ছিল, যে হয় ফরওয়ার্ড নাইলে ব্যাকওয়ার্ড পয়েন্ট নিয়ে হিসাব করতে হবে, নাকি মাঝামাঝি যে কোনো পয়েন্ট নিয়ে হিসাব করা যেত? যে কোনোটা নিয়ে হিসাব করলেই তো হয়। সো একইভাবে আমরা দেখো এই বিক্রিয়াটার হার বা বেগ বের করার জন্য তুমি যে শুধুমাত্র একটা বিক্রিয়ককেই টার্গেট করতে হবে ব্যাপারটা তা না, তুমি যে কোনোটাকেই টার্গেট করতে পারো। এবং এ কে টার্গেট করে যে বেগ আসবে, এটা ইমন টার্গেট করছে, এটা শেতাব করছে, এটা ইবনাত করছে, এটা ধরো যে ইরফান করছে, তুমি চারজনের বেগ কি একই আসার কথা না? হ্যাঁ ভাইয়া। চলো দেখি আমরা একটু কি হয় দেখে আসি। তাহলে আমাকে একটু বলো, কেউ একজন ধরো এ কে টার্গেট করছিল, ইমন চন্দ্র অনাহারি। তাহলে বলো আমাকে ওর জন্য ইকুয়েশনটা কি আসবে? ডেল্টা থার্ড ব্র্যাকেট এ বাই কত? ডেল্টা টি না? বুঝিস নাই? আচ্ছা, নেগেটিভ হবে না? হ্যাঁ এটা আমি দেখতেছিলাম কে বলতে পারে। ওটা তো বিক্রিয়ক, তাহলে বিক্রিয়কের ক্ষেত্রে আমরা মাইনাস দিয়ে লিখবো, বোঝো নাই? আচ্ছা, এবার আমাকে একটু বলো, ইমন চন্দ্র অনাহারি বি এর সাপেক্ষে মাপছে, তাহলে কি হবে? ডেল্টা থার্ড ব্র্যাকেট অফ বি বাই ডেল্টা টি। ওকে, সরি সরি ভুলে গেছিলাম, মাইনাস। ঠিক আছে, হ্যাঁ মাইনাসও কপি করতে হয়, রাইট, সবই কপি। হ্যাঁ, এবার বল ইবনাতের নেওয়া এম এর সাপেক্ষে বের করতেছে, তাহলে কি লিখবে? ডেল্টা থার্ড ব্র্যাকেট এম বাই হচ্ছে কি ডেল্টা টি, সামনে মাইনাস, তাই না? ইরফান কি করতেছে? ডেল্টা থার্ড ব্র্যাকেট এন বাই হচ্ছে ডেল্টা টি, সামনে মাইনাস নাকি? নো। আচ্ছা, এখন ঘটনা হইতেছে তাহলে এই মানগুলো কি হওয়ার কথা বলেন তো আমাকে একটু। দে আর সাপোজ টু বি ইকুয়াল। ওকে, কিন্তু এখানে একটা কিন্তু আছে, এটা করলে সমান হয় না। তোরে যদি পরের দিন আমি অফলাইনে না কিলাইছি আর আমারে তোরে যখন আমি অফলাইনে দেখাইছি তখন তুই কি এরকম ন্যানো সেকেন্ডের মধ্যে পারিস তো নাই, আমারই বলে দেওয়া লাগছে। তাহলে ওদের কেন ভাবতে দিচ্ছিস না গাধা? দ্যাট বেটা সরি, ক্লাসের ম্যাজিক নষ্ট করতেছে। বলো, এই হিসাবগুলো এক হয় না আসলে। মানে কেউ বাসের সামনের বিন্দু মাপছে, সরণ মাপছে, কেউ পিছনের, কেউ উপরের, কেউ নিচের, সরণ সমান হচ্ছে না। মানে সরণ সমান হচ্ছে না বলতে বেগের মান সমান হচ্ছে না। প্রবলেমটা কোথায় বলেন তো? আসলে মোল সংখ্যা বলে না, ভালো করে একটু জেনে নাও। এই বিক্রিয়াটায় এই যে এ ছোট হাতের এ ছোট হাতের বি এইগুলোর কথাই তো বলতেছো নাকি? আচ্ছা, ভালো করে একটু জেনে নাও, এই যে সংখ্যাগুলো তোমরা দেখতেছো, ছোট হাতের এ
ছোট হাতের বি, ছোট এম, ছোট এন, এগুলাকে আসলে মোল সংখ্যা বলে না, এগুলাকে কি বলে জানো? ভালো করে জেনে নাও, এগুলাকে বলে হচ্ছে মোলার সহগ, ইংরেজিতে বলে মোলার কোএফিসিয়েন্ট, মানে মোল নাম্বার ইন্ডিকেট করার জন্য যে সংখ্যাগুলোর সাথে রাখা হয়েছে এটাকে বলে মোলার কোএফিসিয়েন্ট। মানে ধর কখনো যদি তুই লিখিস এরকম যে H2 প্লাস হচ্ছে আচ্ছা 2H2 প্লাস O2 বিক্রিয়া করে হচ্ছে H2O তৈরি করে, আমরা জানি না এরকম। এখন তুমি যদি বলো যে ভাই জানেন আপনি 2 মোল হাইড্রোজেন নেওয়া লাগে আর 1 মোল অক্সিজেন নেওয়া লাগে, বুঝলেন, তাইলে না 2 মোল পানি তৈরি হয়, এটা একটা হাস্যকর কথা। 2 মোল 1 মোল নেওয়া লাগে তা না, তুই এখানে লাগলে 200 মোল নে না বাবা, কেউ তো তোর মানা করে নাই, তাহলে এখানে কত হবে বলতো বাবা? 100। দিজ নাম্বারস অ্যাকচুয়ালি ইন্ডিকেট দ্য মোলার রেশিও, কি অনুপাতে মিশাইতে হবে সেই অনুপাতটা বুঝায়, বোঝে না। সো ওইগুলাকে আসলে ডিরেক্ট মোল নাম্বারটা বলা উচিত না। ইনফ্যাক্ট তোমরা যথেষ্ট বড় হয়েছে এখন তোমাদেরকে বলা যায়, হালকা করে একটু বলি শোনো। কোনো একদিন আমি আশরাফ ভাইয়ের বাসায় চিকেন স্যুপ খাইতে খাইতে শুনছিলাম, আমার খাওয়া বাইতে যাওয়ার মতো হয়েছিল। বলছিল যে বিক্রিয়ায় তুমি যদি মানে আসলেই যদি বাস্তব জীবনে কোনো একটা পাত্রে 2 মোল এক্স্যাক্টলি হাইড্রোজেন আর 1 মোল অক্সিজেন মিশায় বৈশা থাকো সারাদিনও, হ্যাঁ তুমি ওই বিক্রিয়ার জন্য প্রয়োজনে তাপচাপ প্রভাবক দিছো, তাও এই বিক্রিয়ার প্রোডাক্টে ওই জিনিসই যে পাবা তার কোনো গ্যারান্টি নেই। দেয়ার ক্যান বি সো মাচ উইয়ার্ড থিংস আউটপুট। তো আমি বলছিলাম যে কেন এরকম, হ্যাঁ না আমি আর কি অবাক হইলাম, কিছু না। ওকে, মানে অবাক হোস নাই? মাথায় ঢুকলো না আর কি কথাটা, আচ্ছা হজম হইলো না। মানে বিজি বিজি লাগে। মনোযোগ দিয়ে শোন, ধর ব্যাপারটা এরকম, তুই জানিস 2 কেজি চালের সাথে 1 কেজি ডাল মিশাইলে খিচুড়ি হয়, বুঝিস নাই আমার কথা? বুঝছি। এখন ধরে নে তাহলে আমার কি উচিত, প্রতিটা চালের দানার যে ভর, ধরে নে প্রতিটা ডালের দানার ভর একই, মানে এইভাবে একটু সিম্পলিফাই কর, চিন্তা কর। তার মানে তোর বলা উচিত না 2 পিস চাল নেন, জাস্ট 2 পিস চাল, আর 1 পিস ডাল নেন, 1 ফোঁটা পানি দেন, তাপ দেন যথেষ্ট পরিমাণে, প্রয়োজনীয় পরিমাণে, মশলাপাতি প্রপোর্শনালি দেন, দিলে আপনি ওই 3 পিস খিচুড়ি পাবা। মানে কথাটা এরকম না? হুম হুম। It might not work, that might become something else that you don't know about. আমি বাইরে গেছে খাওয়া হল কেন এরকম, কেন কি সমস্যা তার, মানে অনুপাত তো একই রাখছি, কি সমস্যা? তো পরে ভাইয়া একটু ইঙ্গিত দিছিল আর ডিটেল বলে নাই, আমি পরে বুঝতে পারছি। সেই কথাটা হচ্ছে, হ্যাভ ইউ এভার হার্ড অ্যাবাউট ন্যানো টেকনোলজি? ন্যানোটেক কাজ করে কেমনে? আইসিটিতে পড়লে হবে না, কেমিস্ট্রিতে পড়তে হবে। ন্যানোটেক কাজ করে কেমনে? এইভাবেই তো কাজ করে। ধরো তুমি বলতেছো কার্বন ন্যানো ফাইবার বা ন্যানো টিউব, কিচ্ছু না। তুমি যে তোমার পেন্সিলের যে গ্রাফাইটটা দেখতেছো ওইখানে না বিলিয়ন্স অফ অ্যাটমস আর দেয়ার, ওইটারে যদি 2 or 3 লেয়ার অ্যাটমের একটা লেয়ার বানানো যায়, মানে সংখ্যাটাকে যদি মারাত্মক লো লেভেলে নেওয়া হয়, ইট বিহেভস টোটালি ডিফারেন্টলি। তোমরা আমার কথা মনে হয় বোঝো নাই, বুঝছি। মানে ইট গোজ ডাউন টু এ টোটালি ডিফারেন্ট লেভেল। মানে কেমনে বুঝাই, মানে ধর তুই হায়ানার কতগুলো বৈশিষ্ট্য জানিস, ও তোরা এই টাইপের মুভিও দেখতে পারিস, আমি জানি না। হায়ানা কি দলবদ্ধভাবে থাকে না? হুম। তুই হায়ানার যে বৈশিষ্ট্যগুলো সারা জীবন শুনছিস, ইন্ডিভিজুয়ালি ইচ হায়ানা ডাজন্ট বিহেভ লাইক দ্যাট, এটা জানোস? ওদের মধ্যে থেকে তুই 1 পিসটা জাস্ট আলাদা করে নিয়ে আয়, ওরে আসলেই তুই গৃহপালিত পশু বানায় ফেলতে পারবি। ও তোরা জানিস না হায়ানা বিড়ালের চেয়ে কিউট, বাট ইউ হ্যাভ নেভার সিন ইট দ্যাট ওয়ে, ডাউন অ্যাট দ্যাট লেভেল। এবং এই কথাটা সাইকোলজিক্যালি স্পিকিং যে কোনো সন্ত্রাসী কার্যকলাপ করা মানুষের ক্ষেত্রেও সত্যি। ধর একটা মানুষকে তুই খুব খারাপ হিসাবে জানিস যে ও তো ওই টিমের গুন্ডা, ও এই করে তাই করে, আজে বাজে লোক, ওকে কোনো একভাবে লাইফে আইসোলেট করে ফেল, ইউ উইল সি এ টোটালি ব্র্যান্ড নিউ ডিফারেন্ট ফেস অফ দ্যাট গাই, ইউ নেভার নো। এই জন্য আমি বলে থাকি কোনো মানুষ, আমি দেখছি, আমি এরকম কয়েকজনকে দেখছি। জাস্ট মানে এটা বাস্তব, এটা বাস্তব। রাসায়নিক পদার্থ একই ঘটনাই ঘটে, একেবারে 2 অণু হাইড্রোজেন 1 অণু অক্সিজেন নে, তুই যে কি অদ্ভুত জিনিস পাবি আল্লাহ তাআলা মালুম, কেউ জানে না। বাট আমরা এগুলো যে কথাগুলো বলি এগুলো বেশ বড় বড় পরিমাণের জন্য। তোমরা বোঝো না আমার কথা? আরও বুঝবা, একটু গুগল সার্চ দিবা যে ধরো গ্রাফিন কেমনে কাজ করে, হ্যাঁ এইগুলো একটু দেখলে বুঝবা যে ওই কার্বনই তো ওইটার লেয়ার যখন পাতলা করতে করতে একেবারে মানে মারাত্মক 2 বা 3 পরমাণুর লেয়ারে চলে যাচ্ছে, ইট বিহেভস টোটালি ডিফারেন্টলি। মানে
চিন্তার বাইরে যে এ কি আচরণ তার। মানে ধর ব্যাপারটা এরকম, হালকা করে একটু বলি, কার্বনের sp2 হাইব্রিডাইজেশনে আছে, আচ্ছা বুঝবি না, মানে যেভাবে কানেক্টেড থাকার কথা নর্মালি গ্রাফিটে সেইভাবে আছে, কিন্তু ওইখানে না বিলিয়নস অফ অ্যাটমস আর দেয়ার, ওদের মধ্যে সজ্জায় প্রচুর এন্ট্রপি বসে আছে। এন্ট্রপি বুঝছ তো, বিশৃঙ্খলা। সো নর্মালি যখন তুই কারেন্ট পাস করাতে যাস প্রচুর এলোমেলো ঘটনা ঘটে, দুর্ঘটনা ঘটে আর কি। কিন্তু ওইগুলারে যখন তুই সংখ্যাটা কমায় দিছিস না, ওদের মধ্যে যে বিশৃঙ্খলাটা ছিল, ওই বিশৃঙ্খলা কি হয়েছে এখন বুঝছেন? সব সুশৃঙ্খল হয়ে গেছে, মানুষ হয়ে গেছে। তুই এভাবে চিন্তা কর, তুই এই যে কয়েকদিন আগে আমি একটা স্কুলে ওই যে ওই বাচ্চাদের কথা বলতে গেছিলাম, নারিন্দা সরকারি স্কুলে, ওইখানে মাঠের মধ্যে ধর 4-500 পোলাপাইন বসে রয়েছে। ওদের মধ্যে কোনো কারণে যদি তুই মিষ্টি বিলাইতে যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করিস, ওটা আমার পক্ষে সামলানো সম্ভব না, কোনোভাবে না। কিন্তু তুই আমাকে 20-30 জন আলাদা করে দে, তাদের সামনে আমি বক্তব্য দিচ্ছি, তুই মিষ্টি দিতে যায় যে কোনো গ্যাঞ্জাম হোক যা হোক কোনো ব্যাপারই না, এই ভাইয়া মুরব্বী একদম সব ঠিক। সো ডাউন অ্যাট দ্যাট লেভেল থিংস বিহেভ টোটালি ডিফারেন্টলি, দ্যাটস হোয়াট ই কল গ্রাফিন। তোমরা মনে হয় আমার কোনো কথা বুঝতেছো না। বুঝছি। জি ভাইয়া। এই আর কি, যে অনেক গল্প করে ফেলছি, আসো এত গল্পের দরকার নেই। মোলার সহগ, সো মোলার সহগ বলতে হবে, এগুলোকে কি বলা যাবে না বলেন তো? মোল সংখ্যা বলা যাবে না, বিকজ দ্যাট নাম্বার অ্যাকচুয়ালি ডাজেন্ট মিন যে ওই নাম্বারটা থাকা লাগবে, ওই নাম্বারের রেশিও ঠিক থাকা লাগবে। বুঝতে পারছি। ওকে, এবার আসো বন্ধু, ঘটনা হইতেছে তাহলে দেখো খেয়াল করে, আমি কি একটা কথা বলতে পারি যে যতক্ষণে আচ্ছা আর একটা বিক্রিয়া একটু চিন্তা কর, 2a প্লাস হচ্ছে b বিক্রিয়া করে ধরো 2c তৈরি করে, এই সিম্পল রিয়াকশনটা চিন্তা কর। আমি কি বলতে পারি যে সময়ের মধ্যে a পদার্থের 2 মোল বিক্রিয়া করছে, সেই সময়ের মধ্যে b পদার্থের মাত্র 1 মোল বিক্রিয়া করছে, এটা কি বলা যায়? বলা যায়। তার মানে দেখো তো ভাই, এর হ্রাস পাওয়ার হার আর এর হ্রাস পাওয়ার হার কি একই? না, বি যে হারে রিডিউস হয়, কমে যায়, এ কি তার দ্বিগুণ হারে। অর্ধেক হয়। দ্বিগুণ হারে। ডাবল হারে হ্রাস পায়। তোরা বুঝিস না আমার কথা? বুঝছি স্যার। সো তাহলে ব্যাপারটা যেটা হবে, এখানে একটু ভাবো তো, আমি যদি এ হ্রাস পাওয়ার হারকে লিখি ডেল্টা থার্ড ব্র্যাকেট এ বাই হচ্ছে ডেল্টা টি, আর বি এর হ্রাস পাওয়ার হারকে যদি লিখি ডেল্টা থার্ড ব্র্যাকেট বি বাই হচ্ছে ডেল্টা টি, কোনটার মান ডাবল? এই প্রথমটার মান নাকি দ্বিতীয়টার মান বলেন তো আমাকে একটু? প্রথমটা। প্রথমটার ভ্যালুটা ডাবল আসে না? ইমন বুঝিস নাই? এবার বুঝতে পারছি। এই বস্তুটা তো ক্ষয় হচ্ছে বেশি বেশি করে, ডাবল ডাবল পরিমাণে। তাহলে এখন এই দুইটা ভ্যালু আবার তোর নাকি সমান বানাইতে হবে, তাহলে কি করা লাগবে বুঝছস? এটার সামনে একটা কি হাফ রেখে দিলে এটা ইকুয়াল হয়ে যাবে না, অথবা এখানে 2 মাল্টিপ্লাই করা লাগবে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। দ্যাটস ইট। তার মানে আমরা এখন বলতে পারি একটা জিনিস, যার সামনে যে চান্দুটা থাকবে এর সামনে 2 ছিল বলে এখানে 1/2 হয়েছে, এর সামনে 1 ছিল বলে 1/1 হয়েছে। বোঝা না? বুঝতে পারছি। তাহলে এখন আমরা একটা কাজ করি, চলেন তো বন্ধু, বলেন তো এখানে কি হবে। এই বস্তুটা, এই যে ডেল্টা থার্ড ব্র্যাকেট এ বাই ডেল্টা টি, এটা লেখারও আগে একটা কাজ করা লাগবে, এটা কি তোমরা বুঝতেছো? এখানে কত লেখা লাগবে? এখানে 1/a লেখা লাগবে। কেউ বোঝে না আমার কথা? বুঝছি স্যার। তাহলে বল এইখানে কি করব আমরা, বলেন? এখানে বি দিয়ে ভাগ করব। এইখানে আমরা b দিয়ে ভাগ করব, তাহলে 1 কত b, বুঝেছো? এইখানে কত দিয়ে ভাগ করব বলো তো? 1/m, এম আর এইখানে ভাগ করব 1/n। এন। তারপরে এবার এই মানগুলো সমান হবে। সেই জিনিসগুলো তুমি প্রথম বিক্রিয়া টের পাও নাই কেন বলো তো? ওই মোলার সহগুলো সেম ছিল। 1 ছিল, কোনো গ্যাঞ্জাম নাই। পড়ার সিস্টেমে এটা, আগে তুমি সিম্পল জিনিস বুঝবা, তারপরে এই আইডিয়াটা অ্যাপ্লাই করবা কমপ্লেক্স জায়গায়। তোমরা বোঝো নাই বন্ধু? হ্যাঁ বুঝতে পারছি। জি ভাইয়া। ওকে, চলো চলে যাই, অনেক দূরে চলে যাবো এবার। এই যে তোমাদের যেটা লিখে দিয়েছি হাতে, ওটা আমি সুন্দর প্যারাশ করে লিখে দিয়েছি, যেটা তোমার বিক্রিয়ক দুইটার ক্ষেত্রে কি আসছে সামনে? মাইনাস, ঠিক আছে? থার্ড ব্র্যাকেট এ বাই ডেল্টা টি, থার্ড ব্র্যাকেট বি বাই ডেল্টা টি, এর সামনে 1/a, এর সামনে 1/b, এর সামনে 1/m, এর সামনে 1/n। আশা করি সবার কাছে ক্লিয়ার। ওকে, এরপরে চলো এই কথাটা একটু শুনে রাখো, গিলে রাখো। তোমরা কি তাৎক্ষণিক বেগ পড়ছো ফিজিক্সে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। বুঝতেছি। ইমন সংজ্ঞা বলে তো, এই প্রসঙ্গ প্রসঙ্গ কাঠামো, ইমনের প্রসঙ্গ কাঠামো।
এটা দিয়ে মাথার উপরে গাধা। ওটা লাল লাল দেখাচ্ছে কেন? কোনটা লাল? যেটা ধরছেন ওটা লাল লাল মনে হয়। কি লাল বুঝি নাই। যেটা ধরছেন ওটার ভবিষ্যৎ লাল লাল দেখতেছি। এইটা ভবিষ্যৎ আচ্ছা, খুব মনোযোগ দিয়ে শোনো। সেটা হচ্ছে তোমাকে এখানে কি বলেছে বন্ধু, বিক্রিয়ার তাৎক্ষণিক বেগ মূলত ওই সময়ের ব্যবধানে গড় বিক্রিয়ার বেগ। এত কথা জানি না ভাই, বিক্রিয়ার আসলে কোনো তাৎক্ষণিক বেগ হয় না। তুমি যেটাই বেগ বাইর করো ওইটা আসলে গড় বেগই হয়ে যাবে, এটা একটু মনে রাখো। তোমরা আমার কথা বোঝো নাই। বুঝছি। মানে ধরো বুঝি কোনো একটা বস্তু, কোনো একটা মোটরসাইকেল চলতেছে, তা তুমি ওই মোটরসাইকেলের কয়েক রকমের বেগ বের করতে পারো না? আদিতে বেগ, শেষে বেগ, গড় বেগ, তাৎক্ষণিক বেগ, বুঝছো আমার কথা? আপেক্ষিক বেগ, অনেক কিছু বের করা যায়। আরও কি কোনো বেগ আছে কিনা আমি জানি না, আমার খেয়াল পড়তেছে না এখন। এখন তো বিক্রিয়ার ক্ষেত্রেও তো এরকম বের করতে পারার কথা। কথা হচ্ছে যে তোমার বিক্রিয়া কোনো একটা মুহূর্তে যে বেগে চলতেছে, হচ্ছে যে হারে বিক্রিয়া ঘটতেছে, ওইটাকে বলে ওই বিক্রিয়াটা তাৎক্ষণিক বেগ। এখন বিক্রিয়ার ক্ষেত্রে আসলে তাৎক্ষণিক বেগ বলে কিছু নাই। বিক্রিয়ার সব বেগই আসলে কি বেগ বলো তো? গড়। সমস্ত বেগ তুই যেভাবে বাইর করিস ভাই ওটা গড়। সবসময় স্পিডটা কি সেম থাকবে? ন ন ন ন সবসময় বরং সেম থাকে না বলেই তো আমি বলতেছি বারবার করে গড়। এটা কখনোই সেম থাকে না। মানে ধর একটা মোটরসাইকেল সমবেগে চালানো সম্ভব নাকি সম্ভব না? সম্ভব না। সম্ভব, সম্ভব। বাট জেনে রাখো, ফিজিক্সে আমরা ধরে নেই যে ইঞ্জিন চালিত, তোমাদের এখনকার বইয়ের কথা জানি না, বাট ইউজুয়াল প্র্যাকটিস হচ্ছে যেটা, ইঞ্জিন চালিত যে কোনো জিনিসকে ধরে নিতে হয় এটা সমত্বরণে চলে, সমবেগে চলে না আর কি। আর পেশি শক্তি চালিত যে কোনো জিনিস হচ্ছে সমবেগে চলে, এটা ইউজুয়ালি ফিজিক্সে ধরার নিয়ম। এখনকার বইয়ের কথা জানি না আর কি। সো এখন ঘটনা হচ্ছে শোনো, কোনো একটা মেশিন, মানে ধরো ইঞ্জিন চালিত রিক্সা, এগুলোর আবার সমবেগে চালানো যাবে, মোটর চালিত যেগুলো আর কি, ইঞ্জিনের না। সো এখন ঘটনা হচ্ছে সমবেগে চলতেই পারে কোনো একটা বস্তু, কিন্তু কোনো বিক্রিয়া আসলে সমবেগে চলতে পারে না, অসম্ভব ব্যাপার। বুঝেছো? বুঝছি। আচ্ছা। তাৎক্ষণিক বেগ না থাকার কারণটা মানে ক্লিয়ার হচ্ছে না, একটু আগে এই ক্লিয়ার না হওয়ার কারণে তুমি আগামী ক্লাসটা করবা, তাইলে আস্তে আস্তে বুঝবা। ধৈর্য ধরো, আসো এবার দেখো। হ্যাঁ, আচ্ছা, আমরা যে ক্লাস আস্তে, 9 10 এ যে আস্তে, পড়ছিলাম আস্তে। লাস্ট হাতে হ্যাঁ কি? আমরা ক্লাস 9 10 এ লাশ হাতে লিয়ে নিতে পড়ছিলাম না? হ্যাঁ, লাশ হাতে নেওয়ার নীতি, রাইট। ওইখানে আপনি প্রথমে আপনি বলছিলেন যে প্রথমে যে দ্রুত বেগে যাইতে থাকে, পরে একটা টাইমে গিয়ে ওটা স্লো হয়ে যায়, এক সময় যায়। তাহলে ওইখানে তো আমরা রাইট, ওইখানে কি হলো ভাই? না ভাই বলেন, এটা বলবো, ধৈর্য ধর, আসবো। আচ্ছা, এখন দেখো প্রথম প্রশ্নটা কি বলছে, বিক্রিয়ার হার কি? বিক্রিয়ার হার কি পারবা তোমরা? হ্যাঁ বলো। না হয় না, আমি কান্না করব। আচ্ছা ঠিক আছে, করিস। এটা পারবি তো? দেখ বরিশাল বোর্ডে আসা প্রশ্ন। ঠিক আছে, তারপরে নিচের কোনটি বিক্রিয়া হারের একক? মেডিকেলের ভর্তি পরীক্ষায় 22 সালে আসছে, রাজশাহী বরিশাল বোর্ডে আসছে 17 সালে। কোনটা বলেন তো? প্রথমটাই, ক নাম্বার। ঠিক আছে, তো সহজ সহজ প্রশ্ন আসে, দেখো এগুলা বাচ্চা জিনিস। তারপরে ববতে 17তে আসছে, বিক্রিয়ার হার বলতে বুঝায়, বলেন কোনটা? 1 আর 3। বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাসের হার, এটা তো সত্যি কথা। বিক্রিয়কের ঘনমাত্রা কি পরিমাণে হ্রাস পায়? হার। প্রভাবকের কিছুই না। উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির হার, এটাই তো ঠিক। তার মানে 1 আর 3, কোনটা? খ নাম্বার। বুঝেছো? স্যার ও দুঃখিত, একদম দুঃখিত, ভুল হয়ে গেছে। আচ্ছা, কার জানি মাইকে একটু শব্দ করে, জিলেন নাকি? হ্যাঁ, আচ্ছা এবার আসো বন্ধু, বলো কি হবে এখানে। এই বিক্রিয়াটির ক্ষেত্রে কোনটি বিক্রিয়ার হার নির্দেশ করে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন, বলো। খ তো হবে না, ঘাস ঘাস ঘাস। ঘাস ঘাস, এটা ঠিক আছে, বুঝছিস ব্যাপারটা। ওর মোলার সহগ ছিল ছোট হাতের ডি, তাহলে 1/, ছোট হাতের ডি হবে, আর ডি বড় ডি বাই ডিটি। বুঝতে পারছিস তো সবাই নাকি? হ্যাঁ, তারপরে এবার চলেন অঙ্ক করতে হবে, ধুমাধুম অঙ্ক করতে হবে। অনেকগুলো অঙ্ক নিয়ে আসছি আজকে, অনেকগুলা, পুরা ক্লাসই শেষ হয়ে যাবে এটা দিয়ে। এ থেকে বি বিক্রিয়াটিতে এ এর প্রাথমিক ঘনমাত্রা এত মোল পার লিটার। মানে বিক্রিয়াটা খুবই সিম্পল রিয়াকশন, এ থেকে বি।
এ রিয়্যাক্ট করে বিতে পরিণত হয়েছে। সো বলছে তোমাকে এবার এ এর প্রাথমিক ঘনমাত্রা এইটা, মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন, ঠিক আছে, এবং বিক্রিয়া শুরু হওয়ার 5 মিনিট 20 সেকেন্ড পর এ এর ঘনমাত্রা হ্রাস পেয়ে এত মোল পার লিটার হলো। তাহলে বলো তো 5 মিনিট 20 সেকেন্ড পরের ঘনমাত্রা এইটা নাকি এটা ঘনমাত্রার পরিবর্তন, কোনটা আসলে? 5 মিনিট এটাই ঘনমাত্রা, এটাই ঘনমাত্রা। এইটাই ফাইনাল ঘনমাত্রা, এটা কিন্তু পরিবর্তন না। তোরা বুঝিস নাই আমার কথা? বুঝছি। আচ্ছা, এ সময়ে গড় বিক্রিয়া হার নির্ণয় করো। ভাই বিক্রিয়ার হার মানেই কি বলেন তো? গড় হার। সো এটা নিয়ে বলার কিছু নাই, বুঝতে পারছিস তো? তাহলে বলো এবার এই বিক্রিয়ার রেট বাইর করার জন্য ওরা কাকে অবজার্ভ করছে, এ কে নাকি বি কে? এ কে। তা করতেই পারে, যে কাউকে তুমি অবজার্ভ করে বিক্রিয়ার হার বাইর করতে পারো। তো নিয়মটা হচ্ছে কি ছিল, ডেল্টা থার্ড ব্র্যাকেট হচ্ছে এ বাই হচ্ছে ডেল্টা টি, এবং এটা যেহেতু বিক্রিয়ক তাহলে এর সামনেটা কি থাকার কথা? মাইনাস, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু মান বসাই। মাইনাসের জায়গায় থাকলো থার্ড ব্র্যাকেট এ, মানে কি এর ঘনমাত্রা প্রথমে কোনটা বসাইতে হয়, শেষেরটা নাকি আগেরটা? শেষেরটা মাইনাস আদিটা, শেষ মাইনাস আদি। তো শেষের ঘনমাত্রা হচ্ছে 0.125 মোল পার লিটার মাইনাস আগেরটা কত ছিল 0.275 ডিভাইডেড বাই টাইম গেছে কতখানিক বলো বাবা, সময় গেল কতখানিক? 5 মিনিট 20 সেকেন্ড। তার মানে সবাইকে সেকেন্ডে কনভার্ট করে ফেলি। 5 × 60, তাড়াতাড়ি ক্যালকুলেটর টিপ দাও। প্লাস হচ্ছে 20, তাই না? কত আসে দেখতো? 320। 320। 320 আমাকে বলেন একক কি হবে এটার? মিটার পার সেকেন্ড। বিক্রিয়ার বেগ মিটার পার সেকেন্ড, বিক্রিয়ার দৌড়াইতেছে। এটা হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড। তোরা কি বুঝছিস আমার কথা? মানে বিক্রিয়ার হার যদি লিখে আসোস, হারের একক যদি লিখে আসোস মিটার পার সেকেন্ড, তাহলে মনে হবে কি জানো, বিক্রিয়া হয়ে বাইচে যাচ্ছে, কয় কিলোমিটার বাইচে যাচ্ছে প্রতি সেকেন্ডে সেটা বলতেছে, বিক্রিয়া হয়ে বাইচে যাইতেছে। হ্যাঁ ইমন এটা হ্যাঁ বুঝি নাই, এটা আনসার না, তাহলে কি আনসার? 2.88। ও তাহলে ক্যালকুলেশন যে করছে তার ভুল হয়েছে, আমি জানি না তো, তোমরাই না বলছো। কত হবে? আমি সময়টা ক্যালকুলেট করে বলছি। সময় ক্যালকুলেশনটা বাতাই। আচ্ছা আচ্ছা, আমাকে ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দে বাবা। তোরা এখন বল আনসারটা কত? 2.88 × 10⁻⁴। 10⁻⁴। হ্যাঁ এটা একটা লজিক্যাল আনসার, ওই জন্য আগে কেমন অদ্ভুত লাগতেছিল। আচ্ছা হয়েছে, ওকে। তোমরা কি বুঝছো অঙ্কটা কেমনে করে বন্ধুরা? কেউ বোঝে নাই, আমি একা একা বুঝছি। এই বাচ্চা বাচ্চা অঙ্ক, শিশু শিশু অঙ্ক। আচ্ছা পরের অঙ্ক দেখো তো কোথায় আসছে এটা। এটা তো কোথাও আসে নাই, বইয়ের অঙ্ক, হাজারি স্যারের বই, অমুক স্যারের বইতে থাকা অঙ্ক। এইটা দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় 2022-23 প্রশ্ন। এ থেকে বি বিক্রিয়াটিতে এর প্রাথমিক ঘনমাত্রা 0.457। ক্যালকুলেশনও বুঝ দিছে। বুঝি নাই ভাই আমরা ক্যালকুলেশন বাসায় করে নিবানি, ওইটা বাদ দেন। ভাই আমাকে মাফ কর, ক্ষমা কর, এই জন্য আমি কোনো ক্যালকুলেশন নিয়ে ক্লাসে কথাই কইতে চাই না। কিছু একটা হবে এখানে, ঠিক আছে? নিজেরা করে নিস। করে নিবানি ওইটা। ওকে মনোযোগ দে, কনসেপ্টে মনোযোগ দে। হ্যাঁ বল, এই অঙ্কটা কি পারা যাবে? হ্যাঁ পারবো। আগের অঙ্ক আর এই অঙ্কের ডিফারেন্স কি বলেন তো? আরে মান আলাদা, পুরো অঙ্কের ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে এভরিথিং সেম। আর একটা কাহিনী কি, ওই যে 5 মিনিট 20 সেকেন্ড, 5 মিনিট 20 সেকেন্ড মানে কি একটা উল্টাপাল্টা নাম্বার আসতেছিল না? 320 সেকেন্ড। এখন দেখো এখানে বরাবর 5 মিনিট দিছে, কেন দিছে শুনবা? আসো আমি একটু হাতে হাতে করাই। তোমারে দিছে 0.475, তাহলে আমাদের এখানে আর ইকুয়াল টু কত আসতে বলো তো? ও আর একটা ব্যাপার একটু খেয়াল করো, আমি বলতে ভুলে গেছিলাম। এই ভিতরের থেকে কিন্তু একটা মাইনাস বের হয়ে আসে, আবার সামনে একটা মাইনাস বসানো হয়েছে। আলটিমেটলি জিনিসটা কি আসছে বলুন তো? প্লাস আসবে না? পজিটিভ। তোমরা কি বুঝছো এখানে মাইনাসটা কেন দেওয়া হচ্ছিল বারবার? হ্যাঁ আচ্ছা এবার দেখো এই অঙ্কটাতে আমরা একটু হাতে হাতে করার চেষ্টা করি। তাহলে সূত্রের একটা মাইনাস সামনে থাকবে। পয়েন্ট আগে কত লিখবো? 175। একটু মুখে হিসাব করো তো কত আসে, বিয়োগ করলে 0.475 বিয়োগ করলে কত আসবে বলো? হ্যাঁ 0.3। আচ্ছা হইলো। আর নিচে কত আমাদের টাইমটা? 5 ছক কত? 30 না? 3 সেকেন্ড। বুঝছিস কি বাবা? বুঝছি ভাই। হ্যাঁ হ্যাঁ এই কাটাকাটিটা 0.3 ডিভাইডেড বাই 300, এইটা কি মুখে মুখে হিসাব করা যায় নাকি যায় না? যাই। এইটা যেহেতু মুখে মুখে হিসাব করা যায়, এই কারণেই ক্যালকুলেটর নিতে দেই না, বুঝছো?
ভার্সিটিগুলোতে অঙ্ক দেওয়ার সময় এই একটু কারিশমা করে, স্যাররা খুব কৃতিত্ব দেখায় ফেলে এখানে। তো এই সব জিনিস তোমরা যারাই ভার্সিটির পরীক্ষা দিতে যাবা অজ্ঞান হয়ে যায়, ভাই ভার্সিটি ক্যালকুলেশন হাতে কেমনে করব, মুখে মুখে কেমনে হিসাব করব, মুখে মুখে এমনি করে ডেটাগুলোই দেয় এইভাবে। কনসেপ্ট থাকলে তুমি যে কোনো আনসার করতে পারবা, কনসেপ্ট না থাকলে কোনো কিছুর আনসার করতে পারবা না, বুঝেছো? ওকে বুঝছি ভাইয়া। চলেন, এখানে কি জানি একটা কথা বলতে গেছিলাম, ভুলে গেছি। ও এখন একটা মজার জিনিস শোনো, আচ্ছা না থাক, মানে এখানে একটা ট্রিক আছে ছোট্ট একটা, ওইটা অ্যাপ্লাই করলে আর একটু মজা হয়। হ্যাঁ কিছু না, কর এই অঙ্ক কর তাড়াতাড়ি, এটা তোদের করা লাগবে। 0.1 মোল পার ডেসিমিটার কিউব মানে কি বুঝো তো? মোল পার লিটার না এটা? ওই বেটারা মনে আছে লিটার আর ডেসিমিটার কিউব যে সেম? হ্যাঁ তোমাদের কিন্তু পরিবেশ রসায়ন পড়ানো হয়েছে, এগুলো তোমাদের কোনো সিম্পল মানে ইস্যুও হওয়ার কথা না। করো তাড়াতাড়ি করো করো, আমি দেখবো এটা তোমাদের কাছ থেকে আনসার কার কত আসে। হয়েছে কারো? ভাই 4 into 10 to the power minus 0.004 হ্যাঁ 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 হয়ে গেছে। আচ্ছা আমি একটু করি। এত মোল পার লিটার হাইড্রোজেন পারঅক্সাইডের দ্রবণকে রেখে দিয়ে, মানে এইটা কি শুরুর ঘনমাত্রা, ঠিক আছে? রেখে দিয়ে 5 সেকেন্ড পর দ্রবণটির ঘনমাত্রা পরিমাপ করে এত মোল পার লিটার পাওয়া গেল। তাহলে হাইড্রোজেন পারঅক্সাইডের বিয়োজন বিক্রিয়ার হার বা বেগ নির্ণয় করো। বাচ্চা অঙ্ক না? তাহলে রেট বের করতে গেলে আমার কি লাগবে? ডেল্টা থার্ড ব্র্যাকেট H2O2 বাই কত ডেল্টা টি, বলো কত হয় এটা? শুরুর ঘনমাত্রা কত? ভাই এখানে রিঅ্যাকশনটা হচ্ছে কি? আচ্ছা মাইনাস হচ্ছে 0.08 ডিভাইডেড বাই টাইম কত আমাদের বলো না? 5 সেকেন্ড। এটাই তো নাকি? আমি কি করছি দেখছো? কিচ্ছু আসে যায় না, আলটিমেটলি জিনিসটা তো পজিটিভ আসবে, রাইট? তোরা বুঝছিস আমার কথা? সো আমি ওই কোনটা আগে কোনটা পরে এসব ব্যাপারই না, মানে কথা হচ্ছে যে ভাই আমার যেটা হওয়ার কথা আমি সেটা লিখছি আর কি, ঠিক আছে? আচ্ছা সেম আনসারই আসবে আলটিমেটলি। হ্যাঁ কত আসে দেখো, এই মানটা কত? 0.004 তাহলে 0.0 এই ইবনাত বাবা একটু মাইকটা মুখের কাছে দূরে নে, তুই তো এই যে ইয়ার মতো কাজ করতেছিস বাচ্চাদের মতো। হ্যাঁ বল 0.014 একক কি এটার? মোল পার লিটার পার সেকেন্ড, ঠিক আছে এটাই তো নাকি? ওকে ঠিক আছে। সো তাহলে সহজ সহজ অঙ্ক আমরা পারবো। হ্যাঁ কি এখানে রিঅ্যাকশনটা কি ভাইয়া? তোমরা কি ইমনের কথা শোনো না কেন? ক্যালকুলেশনে ভুল না গাধা, তোমার কনসেপ্টেই ভুল। এইসব অঙ্ক প্রচুর আসবে, তুমি বিক্রিয়া ছাড়া কথা বলতে পারবা না তো। খুব মনোযোগ দিয়ে দেখো, হাইড্রোজেন পারঅক্সাইডের কি করতেছে? এত মোল পার লিটার হাইড্রোজেন পারঅক্সাইডের দ্রবণকে রেখে দিয়ে ও মুক্তমুখ করতেছে। হাইড্রোজেন পারঅক্সাইডের এখানে কি ঘটতেছে জানো? বিয়োজন ঘটতেছে। হাইড্রোজেন পারঅক্সাইডের বিয়োজন বিক্রিয়াটা পারো? কেউ পারো না বন্ধুগণ? পানি আর হচ্ছে অক্সিজেন হয়, বুঝেছো? এখন এটা সমতা করা লাগবে এবার আপনাদের। সমতা করেন, কি হবে বলেন? এখানে তো অক্সিজেন একটা, তাহলে এটার সামনে একটা 2 দাও, সরি এটার সামনে একটা 2 দাও আর এখানে একটা 2 দাও, তাহলে সব মিলছে। 2 দুগুণে 4, 2 আর 2 4। বুঝতে পারছিস কি? হ্যাঁ ভাই এবার ঠিক আছে। এইবার বলো আমাকে, হাইড্রোজেন পারঅক্সাইডের যে বিয়োজনটা হচ্ছে এখানে তুমি রেট বের করতে যাচ্ছ কার সাপেক্ষে? হাইড্রোজেন পারঅক্সাইডের সাপেক্ষে না? তাহলে লেখো ডেল্টা থার্ড ব্র্যাকেট H2O2 নো প্রবলেম বাই হচ্ছে ডেল্টা টি, তাতেও নো প্রবলেম, কিন্তু সামনে একটা কি থাকবে বন্ধু? 1/2 মাইনাস। তোমরা বোঝো নাই কিছু আমার কথা। হ্যাঁ ভাই ওই 2 দিয়ে আপনি ডিভাইড করেন নাই, এই কারণেই ধরাটা খাইছেন। ইরফান বোঝো নাই? আর মন থেকে মন থেকে প্রসঙ্গ কাঠামো নড়ি গেছে। আমি তো ফিজিক্স পারি না। হ্যাঁ হ্যাঁ
আচ্ছা জিল তোর মাইকের সমস্যা ভাই। আচ্ছা ঘটনা, আচ্ছা আচ্ছা এই তাহলে কার মাইক একটু দেখতো। ওকে মনোযোগ দাও, তাহলে হাইড্রোজেন পারঅক্সাইডের পরের ঘনমাত্রাটা আগে বসানো লাগবে। এখন এখন একটু ভদ্রতা সহকারে ঠিকঠাক মতো বসাইতে হবে। কেন বুঝছো তো, সামনে একটা মাইনাস বসে রাখছি না, মানে আগে যে সিস্টেমে করছি ওতে কিন্তু কিছু লাগে না, বোঝো না আমার কথা। এখন ভদ্র মানুষ এখন ভদ্র মানুষের মতো কাজ করতে হবে, তা নাহলে কিন্তু মিলবে না অঙ্ক। আচ্ছা তাহলে তোমার শেষের ঘনমাত্রা কত ছিল, 0.008 মাইনাস 0.1 ডিভাইডেড বাই টাইম কত বলো, 5 সেকেন্ড। তাহলে 5 দিয়ে ভাগ, আবার সামনে কি থাকার কথা ছিল বন্ধু, হাফ। এই যে বুঝেছো, এইটা করা লাগবে, এইটা করা লাগবে। সো আগে যা আনসার আসছিল ওটার অর্ধেক আসবে, তাহলে আনসার কত হবে 0.007 আগে আনসার এটা আসছিল না, ওইটা ভুল ছিল। 0.004 004। আচ্ছা হয়েছে, ক্যালকুলেশনটা আমরা বাসায় দেখে নেব। হ্যাঁ হ্যাঁ ক্যালকুলেশন বাবা বাসায় দেখে নিস, প্রসঙ্গ কাঠামো নড়ে যাবে তা নাহলে। 002 মোল পার লিটার পার হচ্ছে সেকেন্ড। সো বন্ধু আমাদের সময় এই অঙ্কগুলো প্রচুর আসতো, এগুলো নিয়ে অনেক ক্রিয়েটিভ কোশ্চেন আসতো, এখন এগুলো করাচ্ছি খুবই সিলি সিলি অঙ্ক। তখন আমাদের কি সম্পর্কে ধারণা থাকতে হইতো জানো, রিঅ্যাকশন সম্পর্কে বেশি ধারণা। কোনো একটা বিক্রিয়া বলছে রে বাবা, ওই বিক্রিয়া তো দিয়ে দেয় নাই, তো নিজের বিক্রিয়া লেখা লাগতো। দ্যাটস হোয়াট ইউ কল কেমিস্ট্রি। বর্তমানে তোমরা যে কাজটা করো, বিক্রিয়া পারো না, দুইটা সূত্র শিখছো, বলদের মতো বোঝো বা না বোঝো সূত্র অ্যাপ্লাই করতে থাকো। এক্স্যাক্টলি দ্য স্টাইল অফ স্টুপিড ফিজিক্স। স্টুপিড ফিজিক্স মানে বুঝছো, স্টুপিড ফিজিক্স মানে ফিজিক্সও তো ওইভাবে শিখতে হয় না, তুমি লজিক বুঝতেছো না, কজ বুঝতেছো না, জাস্ট শিখছো একটা ফর্মুলা, ওইটা বসাই দিতেছো যেখানে পাচ্ছ সেখানে। সো এই কাজটা করার কারণে ভয়ঙ্কর ক্ষতি হয়ে গেছে আমাদের দেশের, যে আসলে রসায়ন কেউ ফিল করে না, কিছু জানেও না, কিছু বোঝেও না, জাস্ট সূত্র শিখছে বসাচ্ছে আর কি। ওকে যাই হোক, পরের অঙ্কটা করো তোমরা, এটা করো। কোথায় আসো অঙ্ক দেখো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে। এই বিক্রিয়ায় যদি 6 সেকেন্ডে 6 সেকেন্ডে নাইট্রোজেন ডাইঅক্সাইডের ঘনমাত্রা 3 × 10⁻³ মোল পার লিটার বৃদ্ধি পায়, তবে গড় বিক্রিয়া হার কত? এই গড় বিক্রিয়া হার মানে বিক্রিয়া হার বলো। তাহলে নাইট্রোজেন ডাইঅক্সাইডের ঘনমাত্রার পরিবর্তন দিছে তাই না? আচ্ছা তাহলে এবার আমরা রিঅ্যাকশনের রেট বের করব নাইট্রোজেন ডাইঅক্সাইডের ঘনমাত্রার সাপেক্ষে। তাহলে ডেল্টা থার্ড ব্র্যাকেট NO2 বাই হচ্ছে ডেল্টা টি। আচ্ছা এটা কি উৎপাদ নাকি বিক্রিয়ক? উৎপাদ। তাহলে উৎপাদের সাপেক্ষে হলে ভুল হয়েছে স্যার, সরি। আচ্ছা উৎপাদের সাপেক্ষে বের করলে আমাদের তো মাইনাস দেওয়ার কোনো ঝামেলা নাই, তাহলে এইটাই তো হিসাব নাকি অন্য কিছু হবে? 1/4 লাগবে, সামনে লাগবে 1/4। আচ্ছা ঠিক আছে, এটা ভুল করা যাবে না। 1/4 থাকলো ইনটু নাইট্রোজেন ডাইঅক্সাইডের ঘনমাত্রার পরিবর্তন কত? 3 × 10⁻³ 10⁻³ বাই ডেল্টা টি কত বলেন? 6। 5 সেকেন্ড। কিছু মনে হয় বোঝো নাই, আর 3 নাম্বার হবে। কিছু একটা হবে, পারবো তো নাকি? হ্যাঁ ভাই পারবো। আমার বলার দরকার নেই, কিছু একটা হবে। ওকে ফাইন। এবার দেখো এইটা আসছিল কোথায়? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এবং খুলনা ইউনিভার্সিটিতে। এবার একটু তোমাদেরকে খেলা দেখাই, এই অঙ্কটা একটু পড়ে দেখো তো কোথায় আসছে। কোথায় আসছে না আগে দেখো অঙ্কটা কি, পারবা কিনা। সেম, একেবারে সেম। পার্থক্য কোথায় বলেন তো? কমপ্লিকেশনটা দেওয়া নাই। এই কোশ্চেনগুলো কারা বানায়? কারা বানায় ব্যাপার না, কাদের জন্য বানায় তাদের দেখলে তুই হাসবি। যখন তোমরা বলো যে আমি তো ইঞ্জিনিয়ারিং কোচিং করতেছি আর আমি তো ভার্সিটি কোচিং করতেছি, আমি বুঝাইতে পারি না, দুইটার প্রিপারেশনই একই। যার কনসেপ্ট আছে সে পারবে, যার কনসেপ্ট নাই সে পারবে না। ভার্সিটির কোয়েশ্চেনটা আর একটু ইজি করা হবে মোস্টলি, সব ক্ষেত্রেও না। ভার্সিটির কিছু কিছু কোয়েশ্চেন আছে এটা দেখলে ইঞ্জিনিয়ারিং পোলাপাইন পায়খানা করে দিবে, সত্যি কথা হচ্ছে এটা আর কি। হ্যাঁ কিন্তু মোস্টলি ভার্সিটির কোয়েশ্চেনটা একটু ইজি করে দেওয়া হয়, যে অত ক্যাচাল করার দরকার নেই। এটা আমাদের দেশের সিস্টেম, আমি এটা সাপোর্ট করি না। সব জায়গার কোশ্চেনে আমার মতো তুফান হওয়া উচিত, মেধাবীরাই চান্স পাক, স্টুপিডদের চান্স পাওয়ার দরকার নেই, যে পরিশ্রম করে নাই তার চান্স পাওয়ার কী দরকার। সো এখন ঘটনা হচ্ছে যে পার্থক্যটা শুধু এতটুকুই,
তোকে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যে কনসেপ্ট লাগে ভার্সিটির জন্য একই কনসেপ্ট লাগে, ওইখানে একটু পড়া লাগে বেশি, এখানে একটু পড়া লাগে কম, দ্যাটস ইট। সো আমি তো এই কোচিংয়ে ভর্তি হচ্ছি, আমি তো ওই কোচিংয়ে ভর্তি হচ্ছি, তুমি গোড়ারান্ডা কোচিংয়ে ভর্তি হচ্ছি, তুমি জানোই না দোনোটার জন্য একই জিনিসই লাগে, বুঝেছো? আর আমি আজকে স্লাইড বানানোর সময় বেশি সময় পাই নাই, এই কারণে আমি কোশ্চেন বাছাই করতে পারছি কম, তা নাহলে আমি আরও কোশ্চেন দেখাইতাম যে প্যাটার্ন কত বেশি কাছাকাছি। আশা করি তোমরা আইডিয়াটা পাইছো, বোঝো নাই? এই পারবি তো এটা নাকি? হ্যাঁ আগে একটু যাবেন, আগে কোশ্চেন একটু যাবেন। গেলাম। ঠিক আছে, ইয়ারটা দেখতেছিলাম, পরের বছরই আসছে একেবারে। কি দেখতেছিলা? বছর পর আসছে সালটা আচ্ছা দেখো, পরের অঙ্কে যাই। 2a বিক্রিয়া করে 2b প্লাস c বিক্রিয়াটির ক্ষেত্রে 5 মিনিট 20 সেকেন্ডে এ কার হবে, এখানে একটা মিস গেছে, 5 মিনিট 20 সেকেন্ডে বি এর ঘনমাত্রা এত মোল পার লিটার বৃদ্ধি পায়, তাহলে বিক্রিয়াটির গতিবেগ বা বিক্রিয়ার হার কত? একই কথা, গতিবেগ মানে বিক্রিয়ার হার, পারা যাবে? বলেন বিক্রিয়ার হার কত হবে? 1 নাম্বার করতেছি আমরা, তাহলে রেট ইকুয়াল টু কিসের সাপেক্ষে বের করবো আমরা? বি এর ঘনমাত্রার সাপেক্ষে, তাহলে লিখতে হবে ডেল্টা থার্ড ব্র্যাকেট বি বাই হচ্ছে ডেল্টা টি, এবং বি কেটা, তাহলে সামনে কত থাকবে? হাফ, মাইনাস কি থাকবে? থাকবে না, তাহলে বসাই দিলেই কাজ হয়ে যাবে, তাহলে হাফ লিখলাম, ডেল্টা থার্ড ব্র্যাকেট বি কত 6.25 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই ডেল্টা টি কত আল্লাহ জানে। ও 5 মিনিট 20 সেকেন্ড, তাহলে কত? 320 সেকেন্ড হয় না? তুমি চাইলে এটা মিনিটেও রাখতে পারো, তোমার ইচ্ছা, কোনো সমস্যা নেই। সো এটা করলে যা আসবে তাই আনসার। এই বুঝতে পারছিস তো সবাই নাকি? আচ্ছা বুঝলাম। এরপরে 2 নাম্বার কি জানতে চাইছে? 2 নাম্বার জানতে চাইছে হচ্ছে বি এবং সি কি হারে উৎপন্ন হয় এবং এ কি হারে বিয়োজিত হয়। উফ, হোয়াট আ কোয়েশ্চেন ম্যান, জোস। বলো বি এবং সি কি হারে উৎপন্ন হয়। দেখো এইটা হচ্ছে বি এর ঘনমাত্রা বৃদ্ধি পাইছে এই পরিমাণে, তাই না? বোঝা না? আচ্ছা এখন তাহলে বি কি হারে উৎপন্ন হয় জানো? তোমাদের আমি একটা কাজ করি, করব? খুব মনোযোগ দিয়ে শোনো। সেটা হচ্ছে এইখানে বলে দেই, এই যে বস্তুটা দেখতে পাচ্ছ না, না এই যে পুরো বস্তুটা দেখতে পাচ্ছ না, এটাকে কি বলে? এইটাকে বলে হচ্ছে বিক্রিয়ার হার। ভালো করে বুঝিস, তোর জীবন বদলে যাবে এখন যদি বুঝিস। দেখবি বাসায় বসে গান গাবি, তুমি আর নেই সে তুমি। আসলে তো তুই বদলাই গেছিস। আচ্ছা সবাই সিএনজি হয়ে যায়। আচ্ছা এখন শোনো, এই আমার পিঙ্ক বক্স, যেটা পিঙ্ক না কি বলে, পার্পল বলে, হোয়াটএভার, আর এই গ্রিন বক্স, এই দুইটা জিনিস কিন্তু আলাদা। এই গ্রিন বক্সটা কি জানো? এ এর বিয়োজনের হার, এটা হচ্ছে এ পদার্থটার বিয়োজনের হার বা হ্রাস পাওয়ার হার। কিন্তু বিক্রিয়াটার হার যখন ওর সাপেক্ষে বাইর করো তখন ওকে 1/a করা লাগে, কারণ ও এ টাইমস করে ঘটনাটা ঘটায়, এ গুণ করে ঘটায়, এই কারণে 1/a করলে আমরা পাই। তোরা বুঝিস নাই? আবার দেখো আর একটা জিনিস বলি আমি, ধরো আর একটা জিনিস দিয়ে এক্সাম্পল দিই। ধরো আমি এম এর ব্যাপারটা একটু বুঝাই বলি। এই যে দেখো এম এর ব্যাপারটা এখানে থাকুক, এই পুরা এই যে এই বক্সটা, এটা আমাদের কি বলেন তো? বিক্রিয়ার হার না? কিন্তু এই যে ভিতরের যে বস্তুটা, এই যে গ্রিন বক্সটা, এটা কি বলো তো? বলো। এই কিরে ভাই এত নেটওয়ার্কের সমস্যা কেন? এটা হচ্ছে এম এর কিসের হার বলেন তো? দূর বেটা, উৎপাদনের হার। ওইটা আসলে এম এর উৎপাদনের হার, সেটাকে 1/m টাইমস বাইর করলে আমরা তারপরে ওর সাপেক্ষে বিক্রিয়াটার হার পাই। তোরা কি বুঝছিস এবার ব্যাপারটা? ঘটনা হচ্ছে এই আর কি। সো চলো বন্ধু ওই অঙ্কটা করে আসি, কোথায় যেন ছিল। হ্যাঁ বলো, বি এবং সি কি হারে উৎপন্ন হয়? তুই বাদ দে, তুই খালি বল বি কি হারে উৎপন্ন হয়, বলো 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 বলো। বি এর
উৎপাদনের হার কত হবে বলেন তো? থার্ড ব্র্যাকেট ডেল্টা থার্ড ব্র্যাকেট বি বাই কত ডেল্টা টি, এটাই না বি এর উৎপাদনের হার? আচ্ছা এটা গেল। তাহলে এটার মানটা আমরা বাইর করতে পারবো। কত বাইর করবো বলেন, কিভাবে বাইর করবো? ডেল্টা থার্ড ব্র্যাকেট বি হচ্ছে এইটা 6.25 ইন্টু 10⁻⁻²। টাইম কত লাগবে আমাদের? 320। তোরা কি বুঝছিস বাবা? যার পাশে বাচ্চাটা কাঁদতেছে বাচ্চাটাকে একটু দূরে সরাও। আচ্ছা এখন ঘটনা হইতেছে, তাহলে এবার আমাকে বলো সি এর উৎপাদনের হার কত হবে? সি এর উৎপাদনের হার বলেন, কি লিখবো? সি এর উৎপাদনের হার বলো, ইকুয়েশনটা কি আসবে আমাদের? বলে না তো কেউ। ডেল্টা থার্ড ব্র্যাকেট সি বাই ডেল্টা টি। এখন এটার মান তুই বের করবি কেমনে? ওইটার তো ঘনমাত্রার পরিবর্তনটা আমরা জানি না, জানি কি? এখন ওইটার রিলেশনটা তুমি যদি আগেই লিখে নাও তাহলে জিনিসটা অনেক সহজ হবে। আমি এটাই বুঝাতে চাচ্ছি। ভেরি গুড। তাহলে তুমি আগে ইকুয়েশনটা লিখে রাখবা যে এই বিক্রিয়াটার হারের সমীকরণটা পুরোপুরি কেমন আসলে। আর ইকুয়াল টু দেখো -12 ইন্টু ডেল্টা থার্ড ব্র্যাকেট এ বাই হচ্ছে ডেল্টা টি ইকুয়াল টু বি এর সাপেক্ষে লিখলে কি আসবে? হাফ ইন্টু ডেল্টা থার্ড ব্র্যাকেট বি বাই কত ডেল্টা টি ইকুয়াল টু কি হবে আমাদের? ডেল্টা থার্ড ব্র্যাকেট সি বাই হচ্ছে ডেল্টা টি। এরকম আসবে না? বুঝিস নাই কিছু? সো এখন দেখো তুমি এইটুকুর মান তো জানতে আগে থেকেই, তাহলে এইটার সাথে এবার সি এর কানেকশনটা করা যাবে না? জাস্ট 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই হয়ে যাবে। এই তো সহজ। তাহলে এখান থেকে ধরো হিসাব করে আসছে হচ্ছে ইকুয়াল টু ধরো কোন একটা বাক্স আসছে আমার কাছে, কিছু একটা বাক্স ভ্যালু, তাহলে এইখানে মানটা হবে বেসিক্যালি 2 ইন্টু ওই বাক্সটা। কেউই বোঝে না আমার কথা। এইটা হচ্ছে যে কোনোটাই বের করা যাবে, জাস্ট একটা তোমার ঠিক মতো বের করা লাগবে বা একটা তোমার জানা থাকা লাগবে। এবার বলো বি আর সি কি পরিমাণে উৎপন্ন হয়, কি হারে উৎপন্ন হয় বলে দিলাম। হ্যাঁ আচ্ছা, তারপরে এই এবং খেয়াল করে দেখ তোরা, আমার কোন জায়গায় যেন এটা গ্যাঞ্জাম হয়েছে, আমি বুঝতে পারতেছি না। ও না 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 ঠিক আছে, না আমি কি ঠিক লিখলাম লাস্টের লাইনটা? এটা কি লিখলাম তোরা তো কেউ খেয়ালও করস নাই। ঘটনা কি? ঠিক আছে তো স্যার, দুইকেই পাশে পাঠাই দিলে দেখ বলদ, তোর তো এইটার মান বাইর করা দরকার। এই যে সি এর উৎপাদনের হার মানে কি? ডেল্টা থার্ড ব্র্যাকেট সি বাই ডেল্টা টি না? এইটুকু বাইর করা দরকার না? ওইটার মান বাইর করতে গেলে এই মানটার সাথে তো 2 গুণ হবে না, তো 2 তো ভাগ হবে। তো আমি তো তাই বলি, অদ্ভুত লাগতেছে কেন এখানে, তোরা বুঝিস না? আচ্ছা আমাকে একটা কথা বলতো, যতক্ষণে বি পদার্থ ধর 3 মোল তৈরি হয় ততক্ষণে সি পদার্থ কি 6 মোল তৈরি হবে? 1.5 হবে, অর্ধেক হবে। কেমনে হওয়া সম্ভব? এই যে এইটা হচ্ছে সি এর উৎপাদনের হার, সেইটা হলো বি এর যে উৎপাদনের হার তত এর কি বলেন তো অর্ধেক না? হ্যাঁ তাহলে আমি এখানে 2 দিয়ে গুণ করছিলাম কেন বলদের মতো? এখানে তো হাফ হবে। তো বাবারে বুঝছিস তোরা আমার কথা? বুঝছি ভাই, বুঝতে পারছি। আচ্ছা তোদের মজার ব্যাপার হলে আমি যা বুঝাই তাই বুঝিস, নিজে থেকে আগে থেকে বুঝিস না। আমার ভুল হয় ধরতেও পারিস না। আচ্ছা এবং এ কি হারে বিয়োজিত হয় বলেন আপনার এবার? এটা বলতে না পারলে কাজ হবে না। বিয়ের উৎপাদনের হারের সাথে। হ্যাঁ এ এর বিয়োজনের হার যোগফল মানে ভুল কথা, ভুল কথা। না না না, খুব মনোযোগ দিয়ে শোনো। আমাদের এর বিয়োজনের হার যেটা হবে সেটা হচ্ছে ডেল্টা থার্ড ব্র্যাকেট এ বাই ডেল্টা টি। কথা ঠিক আছে তো? এই যে এইটুকু রাশিমালা। ওকে হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এটা ইকুয়াল টু বরাবর বলা যায় না এই বস্তুটুকু, দেখেন তো এই হাফ হাফ কেটে দিলে ওইটাই তো। তাহলে ওই মানটা কোনটা আসবে বলো তো? এই বাক্সটাই, ওইখানে যে মানটা আসছিল ওইটাই। বুঝেছো? বুঝছি ভাইয়া। মানে সোজা কথা রে ভাই, এ যে হারে বিয়োজিত হয় বি পদার্থ আসলে ওই হারেই কি হয় বলেন তো উৎপন্ন হয়, বৃদ্ধি পায়। সো এই জন্য ডেটা দুটার সেম আসবে আর কি। আর সি এর ক্ষেত্রে অর্ধেক হয়ে যাবে, এই কারণে আগের ডেটার সাথে 2 দিয়ে ভাগ করা হয়েছে আর কি।
ওকে, সো চলো এরপরে যাই আমরা। প্রভাবকের উপস্থিতিতে এত তাপমাত্রায় অ্যামোনিয়া অক্সিজেন দ্বারা যায় নিম্নের সমীকরণ অনুযায়ী জারিত হয়। তোমাদের কি মনে পড়ে এটা কোন বিক্রিয়া? 4 5 7 6 এই বিক্রিয়া আজকে নিয়ে কত শতবারের জন্য দেখলা বলো তো আমাকে একটু, কত শতবারের জন্য দেখলা? সেই ফাউন্ডেশন ক্লাসে যখন বলছিলাম এটা বারবার লাগবে, শিখিয়ে রাখ, কিন্তু শেখো নাই, প্রতিদিন কাজে লাগে। আচ্ছা, এক্ষেত্রে ওইদিনই মনে রাখছিলাম একদম মনে এক্ষেত্রে যদি NO এর উৎপাদনের হার এত মোল পার লিটার পার সেকেন্ড হয়, তবে বিক্রিয়ায় অ্যামোনিয়া কি হারে অংশগ্রহণ করে এবং এক্ষেত্রে স্টিম উৎপাদনের হার নির্ণয় করো। মানে এই বিক্রিয়াটা করলে আশা করা যায় সব কনসেপ্ট খোলাসা হবে। প্রথম কাজ যেটা করবে, এটা রেট ইকুয়েশন লিখে ফেলবা। আর ইকুয়াল টু কি লিখবো বলেন? 1/4, সামনে একটা মাইনাস, বলো তারপরে কি, ডেল্টা থার্ড ব্র্যাকেট অ্যামোনিয়া অ্যামোনিয়ার কত বাই ডেল্টা টি, বোঝো নাই, হ্যাঁ ইকুয়াল টু -1/5 ডেল্টা থার্ড ব্র্যাকেট O2 বাই কত, ডেল্টা টি, ইকুয়াল টু 1/4 ডেল্টা থার্ড ব্র্যাকেট NO বাই হচ্ছে ডেল্টা টি, ইকুয়াল টু 1/6 ডেল্টা থার্ড ব্র্যাকেট H2O বাই হচ্ছে ডেল্টা টি। ওকে, আমাকে একটু বলো তো এই মানটুকুকে কি বলে? অ্যামোনিয়া এর বিয়োজনের হার, বোঝো নাই? অ্যামোনিয়া এর বিয়োজনের হার। আর এই যে পুরো রাশিটা, এই পুরো ঘোড়ার ডিমটাকে কি বলে? এটাকে কি বলে তাড়াতাড়ি বলেন? বিক্রিয়ার হার। ওই বিক্রিয়াটার হার, অ্যামোনিয়ার সাপেক্ষে বের করা ওই বিক্রিয়াটার হার। আচ্ছা, তোমরা কি বুঝেছো আসলে এইটুকুকে কি বলে বলেন তো? এইটুকুকে কি বলে? অক্সিজেনের বিয়োজনের হার। অক্সিজেনের বিয়োজনের হার। আর এই -1/5 সহ পুরো রাশিটাকে বলবো ওই বিক্রিয়াটার হার। আচ্ছা, তাহলে এবার দেখো, তোমাকে বলছে এক্ষেত্রে যদি NO এর উৎপাদনের হার হয় এত, আমাকে একটু ভালো করে বলেন তো এই মানটা আসলে কতটুকু? এই যে ডেল অফ কনসেন্ট্রেশন অফ NO ডিভাইডেড বাই ডেল টি, ওই পোরশনটা এইটুকুর মান না দিছে ওরা, কেউ বোঝে না। ওইটুকুর মান দিয়েছে। তাহলে তো পারবি বাকিটা। তাহলে এবার বলেন আমরা কি লিখবো এবার? এত হয় তবে বিক্রিয়ায় অ্যামোনিয়া কি হারে অংশগ্রহণ করে। তাহলে অতএব অ্যামোনিয়া এর, তোমরা এটা কি বলছিলা, বিয়োজনের হার না? বিয়োজনের হার বা অংশগ্রহণের হার। আসলে এই অধ্যায়ে প্রচুর ভাষা শিখবা তোমরা। দেখো, একটা বিক্রিয়ায় কোনো একটা বিক্রিয়ক বিয়োজিত হচ্ছে মানে কি, সে পার্টিসিপেট করতেছে, ইট ইজ গেটিং পার্টিসিপেট। তুমি এক স্পোর্টস ইভেন্টে যায় এরকম বসে রয়েছো, ভালো লাগতেছে, খেলতেছে, এটা তুমি তো অংশগ্রহণ করতেছো না। তুমি অংশগ্রহণ করার মানে তুমি বিয়োজিত হবা, ভেঙে চুরে যায় খেলার মাঠে যাবা, তাই না? ব্যাপারটা এরকম। সো বিয়োজনের হার মানেই হচ্ছে অংশগ্রহণের হার। এটা হবে কত? এইটা হবে এই সান্দুটা, এই যে সান্দুটা, এইটা। তোমরা এটার মান নিজেরা বাইর করবা। আমাকে বলো তো এটার মান কত আসবে? হ্যাঁ, এইটার মান এক্স্যাক্টলি এটাই আসবে, 5.25 10⁻³ তোরা বুঝিস না আমার কথা? একই মানই তোরে বাবা, ওই প্লাস মাইনাস ফাইনাস ওসব কিচ্ছু না, সহগ দুইটা তো একই। আচ্ছা, এরপর আবার কি জানতে চাইছে বলেন? এবং স্টিম উৎপাদনের হার নির্ণয় করো। তাহলে এবার কি লিখবো? অতএব H2O মানে স্টিম এর উৎপাদন হার, উৎপাদন হার ইকুয়াল টু, সেটা কত হবে বলো তো? এই যে এই রাশিটুকু না আমাদের স্টিম উৎপাদনের হার। মাথা ঠান্ডা করে বলো এটার মানটা কত হবে বলো। ওই ভ্যালুটার সঙ্গে জাস্ট 6/4 এইখানে লেখা লাগবে যেটা, সেটা হচ্ছে 6/4 ইন্টু ওই মানটুকু। তোমরা আমার কথা বোঝো নাই বন্ধুরা? ইরফান কিছুই বুঝিস নাই? আরে আমি তো এখন যাচ্ছি, হ্যাঁ বলো। মানে স্যার বুঝছি না না, ইবনাত না কে জানি বললো কি একটা বলতে যাচ্ছে। না না ভাইয়া, ইরফান বলছে যে পানির মতো ও সুন্দর। আচ্ছা আচ্ছা, ওকে। আসলে বুঝতে পারছিস তো অঙ্কগুলা নাকি? বুঝছি ভাই, বুঝতে পারছি। না না, জবতে জবতে এসেছে, জব আমার বোর্ড।
এই বিক্রিয়াটার কথা মনে পড়ে? একটু আগে ভার্সিটির কোশ্চেন দেখে আসছো, একটা ইঞ্জিনিয়ারিং একটা ভার্সিটির। হ্যাঁ, ডেল এইচ এর ভ্যালু পজিটিভ, তোমার ডেল এইচ দিয়ে আমার ছাতাটা হবে, কিছুই হবে না, এই জায়গায় উদয় দিছে। বিক্রিয়ায় অক্সিজেনের ঘনমাত্রা সময়ের সাথে সাথে নিম্নরূপে পরিবর্তিত হয়। আহারে আহারে, যে কি পরিবর্তন! সময় যখন তোমার 500 সেকেন্ড তখন তার ঘনমাত্রা ছিল এইটা, যখন সময় 1000 সেকেন্ড তখন ঘনমাত্রা হয়েছে এইটা। তোমরা কি নাম্বারগুলো দেখতে পাচ্ছ? সো ব্যাপারটা হচ্ছে, তার মানে তোর অতিবাহিত সময় কত? 500 সেকেন্ড না? এটা হচ্ছে ডেল্টা টি, 500 সেকেন্ড। আর এই দুইটারে বিয়োগ করলে পাওয়া যাবে কি? ডেল্টা ঘনমাত্রা। হ্যাঁ, তাহলে এবার বলতেছে তোমাকে বিক্রিয়াটিতে অক্সিজেন উৎপন্ন হওয়ার হার বাইর করো। তোমরা কি বুঝতেছো এই বিক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন হওয়ার হার কে কি করলে বলো তো এই বিক্রিয়াটার হার পাওয়া যাবে? আমি রেজোয়ানার কথাটা হইছে, এটারে কিছুই করা লাগবে না, কিছু বোঝো নাই আমার কথা। কারণ এই যে অক্সিজেনের সামনে কত আছে? 1 আছে না সমতায়, বুঝতে পারছিস কি বাবা? কিছুই করা লাগবে না, যা আছে তাই। পারবা তো নাকি? তোমাদের সৃজনশীল প্রশ্ন, সৃজনশীল, শি জিনপিং কুয়েটে আসা প্রশ্ন দেখি করো, কুয়েটে আসা প্রশ্ন। এবং এটা বাংলাদেশের আর কোনো শিক্ষার্থীর পারার কথা না, তোমাদের পারার কথা। কারণ তোমাদের আমি একটা বিশেষ অধ্যায় পড়ায় নিয়ে তারপরে এখানে আসছি, শিক্ষিত মানুষের মতো, অশিক্ষিতর মতো বইয়ের অধ্যায় ধরে ধরে পড়াচ্ছি না। দেখো তো অঙ্কটা করার জন্য কোন বিক্রিয়া লাগবে, সেটা কোন অধ্যায় আছে বলেন? কিসের বিক্রিয়া বলেন তো? আয়ো ডোনা ডি, সব ভুলে গেছে। আয়োডোমিতির বিক্রিয়া। পটাশিয়াম আয়োডাইডের দ্রবণে, শুনতে পাচ্ছিস কি রে? মরে গেল নাকি সব? হ্যাঁ, ও আচ্ছা, আমার সময় হয়ে গেছে প্রায়। হ্যাঁ, পটাশিয়াম আয়োডাইডের দ্রবণে তাহলে কে আই এর সাথে কার বিক্রিয়া বলেন তো? কপার সালফেটের বিক্রিয়া। বলেন এই বিক্রিয়ার প্রোডাক্ট কি, মনে আছে আপনাদের? বলেন বলেন বলেন। পটাশিয়াম সালফেট প্লাস, মনে পড়ে না? Cu2I2 মানে কিউ প্লাস আয়োডাইড প্লাস হচ্ছে কি ছিল? আয়োডিন। এই গরু সব বিক্রিয়া ভুলে টুলে গেছে। Cu2 কেন হবে রে? হ্যাঁ, কি বলতেছিস? কারণ ওরে গাধা, আমি যা লেখছি এটা ঠিকই আছে, লেখ, তোরা ভুলে গেছিস। আরে বাবা লেখ, এটাই ঠিক আছে, তোরা ভুলে গেছিস বিক্রিয়া, আমি কি করবো? আর ইরফান তো ফেজ 2 করিসই নাই, তুই তো জানিসই না কিছু। আচ্ছা করো করো, সমতা করো। পটাশিয়াম 2টা আছে, তাহলে এখানে 2, এখানে 2 দিলাম, কাজ হবে না, কারণ আয়োডিন 4টা হয়ে গেছে। তাহলে এখানে আমাদের কত লাগবে? 4 লাগবে। এখানে 4 দিলে এটার সামনে একটা 2 লাগবে, সালফার 2টা, তাহলে এখানে একটা 2 দিব, কাজ হয়ে গেছে। ঠিক আছে, বিক্রিয়ার সমতা হচ্ছে এটা। এখন বলেন, অঙ্ক করেন তাড়াতাড়ি। কপার সালফেট দ্রবণ যোগ করা হলো, 15 সেকেন্ডে এত মোল পার লিটার আয়োডিন বিমুক্ত হয়। তাহলে আয়োডিন উৎপাদনের বিক্রিয়াটির হার নির্ণয় করো, তাড়াতাড়ি বলো। রেট বাইর করতে বলছে, তাহলে আর ইকুয়াল টু কি লিখবো? ডেল্টা থার্ড ব্র্যাকেট I2 বাই হচ্ছে ডেল্টা টি, সামনে কত কি থাকবে বলো? কিছু থাকবে না, কিছুই থাকবে না, কারণ সমতা এরকমই। তাহলে এখন পারবেন তো? ডেল্টা থার্ড ব্র্যাকেট I2 কত? 1.5 ইন্টু 10⁻⁻4 ভাগ হচ্ছে টাইম কত? 15 সেকেন্ড। এই শেষ। বাবারে বুঝছিস আমার কথা? তুমি যদি ভাবো যে আমি এই অধ্যায় পড়বো না, ওই অধ্যায়ের উপরে পরীক্ষা দিয়ে বুয়েট কুয়েটে চান্স পেয়ে যাব, তুমি তো গান্ড, তুমি বুঝতেছো না যে অঙ্ক এই অধ্যায়ের, বাট বিক্রিয়াটা দিছে আবার আর এক অধ্যায় থেকে। তুমি রিয়াকশন না পড়লে তো ঝামেলা। তোমাদের কি বিক্রিয়াটা এখনো মনে পড়ে নাই কারোর? তাহলে ওই অধ্যায় পড়ায় লাভ কি হলো? মনে পড়ছে। এখন ওই অধ্যায় পড়ানো ছিল বলে তাও বলা যাচ্ছে যে ভাই তুই হয়তো এখন ভুলে গেছিস, বাট আইডিয়া আসছে তো কোন বিক্রিয়া? আয়োডোমিতির বিক্রিয়া নাকি? আচ্ছা, কিসের কি? ইরফান কি বললি, বুঝি নাই। মানে স্যার ওখানে আয়োডিন বিমুক্ত হয় মানে কি I2 এর ঘনমাত্রা বুঝাইছে? হ্যাঁ, আয়োডিন বিমুক্ত হয় মানে আয়োডিন বের হয়ে আসে, এই যে আয়োডিন উৎপাদিত হয়। মানে এই ল্যাঙ্গুয়েজটা খুবই কমন, পরিমাণগত রসায়ন অধ্যায় পড়লেই জান বিজানের এখানে খুবই কমন একটা কথা, যে আয়োডিন বিমুক্ত হয়, আয়োডিন উৎপাদিত হয়, এই আর কি। সো যোগ করা হলে 15 সেকেন্ডে এত মোল পার লিটার আয়োডিন বিমুক্ত হয়। বিমুক্ত মানে যে উৎপন্ন হয়েছে, বুঝিস না কিছু?
ওকে, এবার চলেন বিক্রিয়কে সক্রিয় ভর, কিন্তু এটা তো আমি আজকে আর শুরু করতে যাচ্ছি না। 8:14 বাজে, 8:30টায় তো আবার মুকিতের ক্লাস। সো তোমাদের তো এখন আবার বিশ্রামও একটু নিতে হবে, কারণ এই টপিকটা আসলেই খুবই গভীর গভীর একটা ব্যাপার। এবং আমি খুব সাহস করে, আমার এই কথাটুকু আগে লেখা ছিল আমাদের ওই পাওয়ার বুকের মধ্যে, মানে ইউনো মননের চোথায়, সেটাকে আমি খুব সাহস করে আজকে অনেক আরও পড়াশোনা করে আমি আমার ছবি সহ পাবলিশ করছি যে দেখ ভাই, এই জ্ঞানীরাই কথা বলছে, বাট কোনো একদিন এই বাঙালির বোধোদয় হবে, সেই দিন এই সংজ্ঞাটা হয়তো মানে গৃহীত হবে। যে টাইপের স্টুপিড মার্কা ডেফিনেশন আমাদের বইতে দিছে আল্লাহ, যে সক্রিয় ভর কাকে বলে, মানে ওইটা আসলে দায় এড়ানোর জন্য একটা কাজ করছে। মানে তোর একটা ব্যাপার বোঝ, ধর তোর ছোট ভাই জানতে চাইছে যে রিক্সা কাকে বলে, দাদা রিক্সা কাকে বলে, তুই বলছিস কি, বাসা থেকে নিচে নেমে রাস্তায় গেলে দেখবি কয়েকজন একটা জিনিস নিয়ে বসে আছে, ওটাকে রিক্সা বলে। কথা কি ভুল? না ভুল না। বাট এটা জানলে কি তার জীবন চলবে? না চলবে না। ও কোনোদিন বাসার নিচে নেমে দেখবে যে এক পানওয়ালা চাচা পানের ডালা নিয়ে বসে আছে, পান বিক্রি করার লোক আছে না, মানে বুঝছস না আমার কথা? সত্যি ওই চাচার কান্দে উছড়ে বসবে যে চলো আমাকে বনশ্রী নিয়ে চলো। কারণ আমি শুনছি আমার দাদা রিক্সায় করে বনশ্রী যায়, আমিও এই যে রিক্সায় চড়ছি, তুই বুঝতেছিস যে ফানওয়ালা তারে ফান দে ফিডায় কই পাঠাবে। সো ব্যাপারটা হচ্ছে সংজ্ঞাটার স্টুপিড মার্ক একটা ডেফিনেশন দিচ্ছে, সেটা হচ্ছে যে বলছে কি দ্রবণের ক্ষেত্রে ঘনমাত্রার মানকে বলে সক্রিয় ভর, আর গ্যাসের ক্ষেত্রে আংশিক চাপের মানকে বলে সক্রিয় ভর। আর এটা শুনে বাঙালি খাইছেও ভালো, ওটাই মেনে নিছে, হ্যাঁ এটাকে বলে সক্রিয় ভর। কিন্তু কেন যে ওইটাকেই সক্রিয় ভর বলে তার কোনো ব্যাখ্যাও কোথাও নাই, কেউ আলোচনাও করে না। আর আমরা তো স্লেভ বেসিক্যালি, স্যাররা যা বলে তার উপরে প্রশ্ন করার সাহস পাই না। সো আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করবো, স্লাইডটা দিয়ে দিচ্ছি। গুল্ডবার্গ এবং পি ভাগে, এই দুইজন হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্সের অন্যতম বিশাল বড় জ্যোতিষী। তাদের কথা থেকে আমি বাংলায় ট্রান্সলেট করছি, এবং এখানে কিছু কথা তোমরা নাও বুঝতে পারো, হালকা করে একটু বলে দিই। পরিমণ্ডল মানে এর পরমণ্ডল হয়ে গেছে, সরি পরিমণ্ডল হবে, আল্লাহ পরমণ্ডল। তোমরা কি পরিমণ্ডল ব্যাপারটা বোঝো? বোঝো না? ভাইয়া পরিবেশ বুঝো? পরিবেশ বুঝি। ওই তাহলে হয়েছে ওইটাই পরিবেশ, বাংলায় সহজ বাংলায় হচ্ছে এটা পরিবেশ। ঘটনা দিগন্ত বুঝো? ঘটনা এইটাকে ইংরেজিতে বলে ইভেন্ট হরাইজন, ফিজিক্সে শিখবা তোমরা কোনো এক সময়, ঘটনা স্থল। তো দাদার মাতা। ইভেন্ট হরাইজন ফিজিক্সের একটা কনসেপ্ট, অ্যাস্ট্রোফিজিক্সে ইউজ করে বেসিক্যালি। এটা মানে হালকার উপর দিয়ে ঝাপসা বলে দিলে এরকম হবে, ধরো এটা একটা ব্ল্যাক হোল, তো ব্ল্যাক হোল কি করে, এমনি তাকায় থাকে তোমার দিকে, কিছু খেয়ে নেয়। সব কিছু নাকি খেয়ে নেয়। কি অবস্থা এদের ফিজিক্সের, সব কিছু আকর্ষণ, খেয়ে নেয়, আকর্ষণ। তীব্র আকর্ষণে সব কিছু ওর মধ্যে নিয়ে নেয়, তাই তো? আচ্ছা, এখন ঘটনা হচ্ছে, তো তুমি আমি কেন এখন ওর ভিতরে যায় পারি নাই? আমরা অনেক দূর আমাদের ওর যে ঘটনা দিগন্ত আছে, ঘটনা দিগন্তের বাইরে অবস্থিত, বুঝেছ? কাইন্ড অফ ফিল্ড। কাইন্ড অফ, বাট এই ফিল্ডের কথা বললো না, আশরাফ বেল্লাকে একদিন বসাই দিব না, সেই আমলের ওস্তাদ ফিজিক্সের লোকজনটা কাইন্দে কেটে বেরোয় গেছে, ভাই মাফ কর ভুল হয়ে গেছে, কোনোদিন আর ফিল্ড শব্দটা ব্যবহার করবো না। তোমাদের অবস্থা কী হবে আমি জানি না আর কি, আমরা যে কথায় কথায় ফিল্ড বলি, না না আমিও তো ভালো বুঝি নাই। আচ্ছা মনোযোগ দিয়ে শোন, ঘটনা হচ্ছে মানে যে যে জায়গা জুড়ে ধরো একটা ব্ল্যাক হোলের কার্যকরী ক্ষমতা বজায় থাকে, এর সাথে আরও কিছু গাণিতিক ব্যাপার আছে আমি বলতেছি না। সো এটাকে বলা হচ্ছে ইভেন্ট হরাইজন, বাংলায় বলা হচ্ছে ঘটনা দিগন্ত। সো একটা জিনিস ভেবে দেখ, ধর আমি ক্লাস নিচ্ছি, সো আমার সামনে বেশ কিছু লাইট ফোম টোম ফালানো আছে আমাদের স্টুডিওতে। তো ব্যাপারটা হচ্ছে আমার ক্লাস নেওয়ার যে ঘটনা দিগন্ত, ক্লাসের পারফরমেন্সকে অ্যাফেক্ট করে, সেটা কিন্তু ঠিক এইটুকু, এই যে আমার বোর্ড থেকে এই যে আমার হাত সামনের হাতটা যদ্দূর যায়, তার ঠিক ও পাশে তুই কী কী রেখে দিছিস তাতে তো আমার কিছু আসেও যায় না। বুঝছি। সো ব্যাপারটা বোঝ, ধর আমি ক্লাস নিচ্ছি, এটা একটা বিক্রিয়া, এটা একটা কেমিক্যাল রিয়াকশন। সো কেমিক্যাল রিয়াকশনের এইটা কিন্তু পুরোটাই পরিমণ্ডল, পুরোটাই পরিবেশ, কিন্তু পরিবেশের যে ঘটনা দিগন্ত সেই জায়গার মধ্যে ব্যাপারটা বোঝে না। বুঝতে পারছি। বুঝছি ভাইয়া। এই আর কি। সো তোমরা কথাটা পড়ে বোঝার চেষ্টা করো, আমি বুঝাই দিব না, জাস্ট মাথায় রাখো। এবং এই কথাটুকু বলার পরে কেন আমার নিজের ছবি লাগাইছি, নাম লাগাইছি, তার কারণটা এই না যে ফুটানি মারা, তা না, আসলে যদি কেউ ভাবতেই পারো, আসলে এটা দিছি তোমাকে বোঝানোর জন্য যে পরীক্ষা আসলে এই সংজ্ঞাটা লেখো না,
তুমি যেদিন শিক্ষক হবা, তুমি যেদিন লেখক হবা, সেই দিন যদি চাও আমার সাথে যদি একমত থাকো তাহলে এটাকে প্রচার করো। আর যদি কখনো আমার এই সংজ্ঞাটার চেয়ে বেটার কোনো সংজ্ঞা কারোর কাছে পাও তাহলে আমার এটাকে ছুঁড়ে ফেলে দিতেও দেরি করিও না আর কি। মানে এটা বুকিশ কোনো কিছু না, এটা নিতান্তই আমার কথা আর কি। সো এটাকে মানতে হবে এমন কোনো ব্যাপার না আর কি, বোঝো নাই আমার কথা, এই জন্য আমি লিখে দিছি এটা আমার কথা আর কি। বুঝছি ভাইয়া। ওকে, ধন্যবাদ। সো কিছু একটা হবে, ছুটি দিলাম। তোমাদের যে সব বন্ধুরা এখনো যোগদান করে নাই তাদেরকে আমন্ত্রণ জানাও যে সীতাবাগের মতো আমরা দৌড়ায় চলে যাব, ঠিক আছে? সো এই যে ভালো একটা ব্যাপার হবে। আর একটা তোমাদের ঘোষণা দেই, তোমাদের কিন্তু খুব রিসেন্টলি একটা কষ্ট করা লাগবে। সেই কষ্টটা হচ্ছে আমাদের অ্যাপে এনরোল করা লাগবে। আমি সিস্টেম বলে দিব না যে কিভাবে অ্যাপে তোমরা ঢুকবা, এবং তারপর থেকে সমস্ত ক্লাসের রেকর্ড আমাদের অ্যাপে চলে যাবে। সো আরও মজা হবে, ইন্টারেস্টিং হবে। এটা নিয়ে আর আজকে কথা বলতেছি না, মুখে দেখে নেয় দাঁড়ায় আমার বলছে ভাই ছাড় ভাই। ডাউনলোড করা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিসিতেও কাজ করা মানে ক্লাস করা যাবে আর কি, সমস্যা নেই। ওটা সব দেখাই দিব না, ঋদ্ধ নিজে এসে একদিন তোমাদের বুঝাই দিবে। হ্যাঁ কি? আমি কোশ্চেনটা ক্লাসের পরে করতে চাইছিলাম। কোন ক্লাসের পরে? রুটসে আমাদের ক্লাস, এই যে মানে এই ক্লাস শেষ হওয়ার পরে আমি হ্যাঁ। প্রশ্নটা করতে চাইছিলাম। কি প্রশ্ন? যেহেতু আমাদের এখানে ক্লাস পাইরেসি হয়ে যাচ্ছে, তো এটা আমাদের ওই অ্যাপে ট্রান্সফার করা উচিত। হ্যাঁ হ্যাঁ রাইট। সো এটা আসলে দরকার ছিল, এটা মানে যুগের চাহিদা আর কি, বাট আমরা করতে পারতেছিলাম না একা। সো ওদের ওই জিনিসটা আছে। আবার আমাদের এখানে ভালো ক্লাস হচ্ছে, তোমরা বলো, আমি জানি না আমরা কতদূর ক্লাস নিতে পারি। সো মার্জিং মানে ফোর্স কম্বাইন করলে বরকত বেশি হয় আর কি। সো দেখা যাক কি হয়, দোয়া করে সবাই। বলো। আরেকটা, আচ্ছা এসএসসি 24-এর মানে এসএসসি 25-এর জন্য যেই কোর্সটা বাইর হইছে না, ওই যে রুটসের রুটে আপনি যে দিবেন মুকিত ভাইয়ের ক্লাস আর আপনার ভাইয়ের ক্লাস দুইটা মিলে 2000 টাকা, তো এটা কি কোনো নির্দিষ্ট টাইম অনুযায়ী আছে নাকি? আমি এত ব্যস্ত ছিলাম ওই দিন, কতদিনের মধ্যে ভাইয়া? বলতেছি ওই দিন এত ব্যস্ত ছিলাম, মানে প্রত্যেকটা তো একটা হিসাব নিকাশ আছে না। আমার ওইখানে যে টাকার অ্যামাউন্টগুলো বলার কথা সব ভুল ভাল কী যে বলছি, পরে ওরা সবাই আমার বকা দিছে। আমার কিচ্ছু করার নাই, আমি ওই দিন অনেক কিছু বলতে পারি নাই আর কি, মানে ভুল হয়ে গেছিলো। ওইটার টাইমটা আমার এখনও খেয়াল নাই। আমার ওই যে আছে এক্সেল শিট আছে, তো ওইখানে দেখে বলতে হবে, আমি জানাই দিচ্ছি। সো আজকের ক্লাস এই পর্যন্তই থাকুক, তোমরা বিশ্রাম নিয়ে আবার মুকিদের ক্লাসে জয়েন করে ফেলো। 8:30 শুরু করতেছে, 8:30 করতে দিচ্ছি না আমি, 8:35 ওকে জয়েন করতে বলতেছি, ঠিক আছে? ওকে ঠিক আছে। সো টাটা, আল্লাহ হাফেজ। আগামী ক্লাস তোমাদের 19 তারিখে হবে। হ্যাঁ ওকে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ।